হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আজকের পর্বের ভিডিওতে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জলবায়ুবিদ্যা থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে 40টি ভিভিআই প্রশ্ন নিয়ে। সেই সাথে 2016 সালের এসএসসিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে এটা তোমরা ধরে নিতে পারো। আর এখানে তোমরা যারা মক টেস্টগুলো দিচ্ছ তাদের তো ধন্যবাদ, এবং যারা পার্টিসিপেট করোনি তাদের আমি বলবো তোমরা অবশ্যই এই মক টেস্টগুলোতে পার্টিসিপেট করো। একদম গুগল ফর্মে যেমন কম্পিটিটিভ এক্সামে হয় কম্পিউটার বেসড, সেই রকম হচ্ছে। তার সাথে সাথে তোমরা ওএমআর শিটের কপিও পেয়ে যাবে লিঙ্ক থেকে। তো তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, ইউটিউব মেম্বারশিপে জয়েন করতে হবে, এবং সেখানে তোমরা দেখবে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই মক টেস্টগুলোতে পরীক্ষাতে পার্টিসিপেট করছে। তো তোমরাও কেন পিছিয়ে থাকবে, সেই সাথে পার্টিসিপেট করো। আর মক টেস্টের যে প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমাদের 5টা মক টেস্ট হয়ে গেছে। তো তার উত্তর যেগুলো ভুল করেছো, অথবা বেশিরভাগ পার্টিসিপেট যেগুলোতে ভুল করেছো, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা লাইভ প্রশ্ন উত্তরের ডিসকাশন পর্ব আনবো। তো সেখানে তোমাদের ওই মক টেস্টের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো আলোচনা হবেই, সেই সঙ্গে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যেগুলোর উত্তরে তোমরা পাচ্ছ না বা কোনো কনফিউশন তৈরি হয়েছে, সেগুলো তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে পাঠাও। আমি সেগুলো একই সঙ্গে বিস্তারিত আলোচনা করে দেবো, কেন হলো, কিভাবে হলো। তো অনেকেই আমাকে টেলিগ্রামে কোশ্চেনগুলো পাঠাচ্ছ, আমি তাদের উত্তরগুলো আমি যতটা সম্ভব এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তো তোমাদেরকে সকলকে ধন্যবাদ, এবং আজকে সরাসরি আমরা চলে যাব আজকের পর্বে। আজকে আমরা প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, কি বলেছে 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? অপশানগুলো দেখে নাও। ক, সূর্যরশ্মি সরাসরি অর্থাৎ ডিরেক্ট স্থানে আগ্নেয়গিরির কার্যকলাপ, জৈব পদার্থের পড়ানো, পৃথিবী থেকে বিকিরণ। অর্থাৎ বায়ুমণ্ডল যেটা দ্বারা উত্তপ্ত হয় সেটা আমাদের জানতে হবে। তো এখানে যে অপশানটা হবে সেটা হচ্ছে পৃথিবীর বিকিরণ। কেন? কারণ সূর্য থেকে যে সৌরশক্তিটা আসে, যেটা আমাদের ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে, তার লেন্থ কত 0.2 থেকে 0.4 মাইক্রোমিটার। এই 0.2 থেকে 0.4 মাইক্রোমিটার যে ওয়েভলেন্থে আসে, যেটাকে আমরা ইনকামিং সোলার রেডিয়েশন বলি, সেটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না। সেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, কিন্তু বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না। কখন করে? ওই তরঙ্গটা যখন লং ওয়েভ রূপে আবার বায়ুমণ্ডলের থেকে মহাশূন্যে ফিরে যাচ্ছে, তখন সেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তার লেন্থটা কত থাকে? 4 থেকে 100 মাইক্রোমিটার। অর্থাৎ বেশিরভাগটাই আমাদের দেখব ইনফ্রারেডের মধ্যে পড়ে। আমরা আসবো পরে, একদম শেষের দিকে দেখবে এই রিলেটেড একটা কোশ্চেন আছে হিট বাজেট রিলেটেড, সেখানে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও অন্যান্য অপশানগুলো দেখো, সানস রে ডিরেক্ট আছে, সেটা তো আমি বললাম। নেক্সট, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং বার্নিং অফ অর্গানিক ম্যাটার, এই দুটোও কিন্তু খুব সামান্য এফেক্ট করে, কারণ যখন অগ্নিগিরির অগ্নুৎপাত হয় তার চারপাশের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। কিন্তু ওভারঅল এটা আমাদের চিন্তা করতে হবে যে সমগ্র বিশ্বের সাপেক্ষে এখানে অ্যান্সারটা দিয়ে কোশ্চেনটা দিয়েছে। সুতরাং এখানে অ্যান্সার হয়ে গেল আমাদের ঘ বা 4 নম্বর। নেক্সট, কোন গ্যাস গ্রিনহাউসের প্রভাবের জন্য সবচেয়ে দায়ী? এখানে আমি মার্ক করে রাখছি, কেন বুঝতে পারবে। কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য সবচেয়ে দায়ী? অপশান এ মিথেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি নাইট্রাস অক্সাইড, ডি ওয়াটার ভেপার। তো কোশ্চেনের উত্তরে আসার আগে আমি কয়েকটা বিষয় একটু আলোচনা করে দিই। দেখো এখানে গ্যাস বলেছে, সেই জন্য আমি মার্ক করে রেখেছি। আর অপশান ডিতে রয়েছে দেখো ওয়াটার ভেপার। তো তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে ওয়াটার ভেপার কিন্তু একটা গ্রিনহাউস কম্পোনেন্ট, কিন্তু যেহেতু ওয়াটার ভেপার এটা হচ্ছে জলীয় বাষ্প, কোনো গ্যাস নয়, তাই এখানে যদি এই গ্যাস অপশানটা না থেকে নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস প্রভাবের জন্য সবচেয়ে দায়ী, এরকম যদি অপশানে দিত তাহলে কিন্তু অবশ্যই হতো ওয়াটার ভেপার। কারণ জলীয় বাষ্প হচ্ছে এই যতগুলো উপাদান রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে গ্রিনহাউস এফেক্টে, গ্রিনহাউস গ্যাস নয়, গ্রিনহাউস এফেক্টে। বাট যেহেতু তোমাকে এখানে কি বলেছে, গ্রিনহাউস গ্যাস, সেই জন্য যেহেতু জলীয় বাষ্প গ্যাস নয়, তাই এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কার্বন ডাই অক্সাইড।
তো আমি বোঝাতে পারলাম কোন বিষয়টা তোমাদেরকে ধরিয়ে দিতে চাইছি যদি ওই ধরনের ঘুরিয়ে কোশ্চেন আসে। তো কেন দেখো, তার সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন রয়েছে এখানে, যে বিশ্বব্যাপী উন্নয়ন নয়, এটা উষ্ণায়ন হবে, কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? সৌর কলঙ্ক চক্র, গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান, ওজোন স্তরের বিন্যাস, সাধারণ বায়ুপ্রবাহ। সাধারণ বায়ুপ্রবাহ তো হবে না, সৌর কলঙ্ক চক্র কখনো কখনো যদি হয়, সোলার সাইকেল বলে বিভিন্ন নাম আছে, বিভিন্ন টাইপসের সোলার সাইকেল আছে, তো সেগুলো হলে কখনো কখনো টেম্পারেচার বাড়ে। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, বাট অ্যাকচুয়ালি বিশ্ব উষ্ণায়নের জন্য যেটা যায় সেটা হচ্ছে এই গ্রিনহাউস গ্যাসগুলোর যোগান। তো এখানে তোমাদের আমি যেটা ওইটা বললাম যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সব থেকে বেশি দায়ী, কিন্তু আমি একটা টেবিল তোমাদের এখানে দেবো, যে টেবিলে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে যে কোন গ্যাসটা কতটা রেসপন্সিবল। এই যে যেমন কার্বন ডাইঅক্সাইড রেসপন্সিবল কত, 76%, বাট এর যে ক্ষমতা অর্থাৎ পোটেনশিয়ালিটি, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালিটি, ক্লিয়ার, বা পোটেনশিয়াল অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং করতে ক্ষমতা কতটা, সেটা কিন্তু কত, 1 বেস লাইন, ক্লিয়ার। কিন্তু এর ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষমতা রয়েছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, কত, 4000 থেকে 14000 বেস লাইন। এবার এটা দেখো, এটা পার ইয়ারে, পার 100 ইয়ার্সে কতটা হয়। তো এটা কি বলতে চাইছে যে ক্লোরোফ্লোরোকার্বন আমাদের বায়ুমণ্ডলে খুব কম পরিমাণে আছে, কিন্তু সব থেকে বেশি পরিমাণে কে আছে, কার্বন ডাইঅক্সাইড, কিন্তু তার ক্ষমতা কিন্তু কম, ক্ষমতা সব থেকে বেশি সিএফসির। ফলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু বেশি পরিমাণে আছে, ক্ষমতা কম থাকলেও তার রোলটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সেই জন্য এখানে কার্বন ডাইঅক্সাইড হবে অ্যান্সার, যেখানে 76% সে ভূমিকা পালন করে গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউস এফেক্ট তৈরি করার জন্য। এখানে আমি তোমাদের অন্যান্য অপশানগুলো দিয়েছি, সেগুলো একটু দেখে নেবে, কারণ এখান থেকেও কোশ্চেন আসে। তো ওয়াটার ভেপার যেটা করে সেটা কি হচ্ছে, অ্যাক্ট এজ এ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নট ডিরেক্ট কজেস অফ গ্রিনহাউস এফেক্ট। এটা পরোক্ষভাবে এফেক্ট করে, কিন্তু এটাও কিন্তু মনে রাখবে যে ওয়াটার ভেপার কিন্তু গ্রিনহাউসের জন্য রেসপন্সিবল। নেক্সট চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 3-তে কি বলেছে দেখো, কোরিওলিস শক্তি ও বায়ুচাপ ঢালের সাম্য অবস্থা সৃষ্টি করে। 2016 সালে কোশ্চেনটা 11-12 এসেছে। যখন কোরিওলিস শক্তি এবং বায়ু চাপ ঢাল অর্থাৎ প্রেসার গ্রেডিয়েন্ট যখন সাম্য অবস্থা ইকুয়ালি থাকবে, তখন কোন বায়ু প্রবাহিত হয়? শান্ত বায়ু, ঢাল নিয়ন্ত্রিত বায়ু, জিওস্ট্রিপিক বায়ু এবং ভিন্ন পদগ্রামী বায়ু। শান্ত বায়ু মানে যেটা বায়ু প্রবাহ হবে না, ঢাল নিয়ন্ত্রিত বায়ু বলতে যেটা চাপ ঢালের পার্থক্যের কারণে প্রভাবিত হয়, যেমন বিভিন্ন ধরনের সাইক্লোন, টর্নেডো, এই ক্ষেত্রে যে বায়ু প্রবাহ হয়। আর জিওস্ট্রপিক উইন্ড কোনটা, মানে যেখানে কোরিওলিস শক্তি ও বায়ুচাপ ঢাল পরস্পরের সমান্তরাল হয়, সেখানেই জিওস্ট্রপিক উইন্ড প্রবাহিত হয়। তো এই জিওস্ট্রপিক উইন্ড কি, এটা আর কিছুই নয়, একটা আপার এয়ার মানে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের প্রবাহ একটা, যেখানে কি হয়, বায়ুচাপ ঢাল, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বা পিজিএফ এবং কোরিওলিস ফোর্স, সেই দুটো কি হয়, সাম্য অবস্থায় থাকে। ফলে বায়ু কি করে, একে অপরের সাম্য অবস্থায় রাখে, অর্থাৎ এই দুটোর, তখন বায়ু কি করে, সমান্তরালভাবে আইসোবার বরাবর প্রবাহিত হয়। আইসোবার বলতে যে সমচাপ রেখা বরাবর। কিন্তু বায়ু নর্মালি সমচাপ বরাবর প্রবাহিত হয় না, অ্যাক্রস দ্য আইসোবার প্রবাহিত হয়, কারণ উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে যায়, তখন ওই আইসোবারগুলোকে ক্রস করে যায়। কিন্তু জিওস্ট্রপিক উইন্ডের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা আইসোবারকে ফলো করে চলে, তার কারণ এই দুটো শক্তির সাম্য অবস্থা হওয়ার কারণে। অর্থাৎ বায়ুচাপ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সরাসরি না গিয়ে আইসো বরাবর চলে, যেটা আমি বললাম। এবার এখানে কিছু শর্তাবলী রয়েছে জিওস্ট্রপিক উইন্ডের জন্য, সেটা একটু দেখে নাও। কি হচ্ছে, উচ্চ স্তরের বায়ুমণ্ডল, অর্থাৎ এটা কিন্তু লোয়ার অ্যাটমসফিয়ার অর্থাৎ আমাদের সারফেসের কাছের প্রবাহ নয়, এটা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার বা আপার ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের ওই অংশে প্রবাহিত হয়। মাটি থেকে অনেক ওপরে, যেখানে ঘর্ষণ বল নেই বললেই চলে। দীর্ঘমেয়াদী ও বড় এলাকা জুড়ে প্রবাহিত হয়। সাধারণত উত্তর ও দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দিকে বাঁক নেই কোরিওলিস বলের কারণে। অর্থাৎ কোরিওলিস বলের কারণে, সেটা আমরা কি আসবো এক্ষুনি, উত্তর গোলার্ধে বায়ু যেদিকে প্রবাহিত হয় তার থেকে ডান দিকে বিক্ষিপ্ত হয়, আর দক্ষিণ গোলার্ধে বায়ু যেদিকে প্রবাহিত হয় তার থেকে বাঁ দিকে বিক্ষিপ্ত হয় কোরিওলিস ফোর্সের কারণে। তো এই কোরিওলিস ফোর্সটা কি সেটা দেখে নাও। কোরিওলিস ফোর্স হচ্ছে আর কিছুই নয়, পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট একটা শক্তি, যেটা জিডি কোরিওলিস,
ফ্রেঞ্চ ক্লাইমেটোলজিস্ট ম্যাথমেটিশিয়ান বলতে পারো কোরিওলিস প্রথম 1835 সালে এই কোরিওলিস ফোর্সের ধারণা দেন। এই যে দেখছো না, বায়ু প্রবাহিত হয়েছে, ডান দিকে বিক্ষিপ্ত হয়েছে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বিক্ষিপ্ত হয়েছে, এই বিষয়টা। এবং এখানে একটা মনে রাখবে যে নিরক্ষরেখা থেকে যত আমরা পোলের দিকে যাব তত এখানে কোরিওলিস ফোর্সের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ 2 মেরুতে কোরিওলিস ফোর্স হয় 1, আর ইকুয়েটোরিয়াল অঞ্চলে হয় 0। অর্থাৎ এই অংশে কিন্তু একদম কোরিওলিস ফোর্স থাকে না। এবার কেন হয় সেটার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, এই একটা ভিডিওতে এই ধরনের আলোচনায় সম্ভব নয়, সেটা পরবর্তীতে কোনো সময় আমি ক্লাইমেটোলজির বিষয়গুলি নিয়ে আলোচনা করলে সেখানে আলোচনা করব। তো ভেরি ইন্টারেস্টিং বিষয় ক্লাইমেটের এই বিষয়গুলো। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 4। ওকে, ওখানে অ্যান্সার তাহলে কী হলো? অ্যান্সার হলো জিওস্ট্রপিক উইন্ড, 3-এর সি। নেক্সট আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? মেসোস্ফিয়ার হলো 2016 সালে এসেছে একই রকম, সমতাপ স্তর, বৈপরীত্য স্তর, স্বাভাবিক স্তর, ওজোন সমৃদ্ধ স্তর, এর মধ্যে কোনটা? তো মেসোস্ফিয়ার বলেছে। অপশানগুলোর মধ্যে থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি কোনটা হবে সেটা একটু দেখে নিই। দেখো, মেসোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের তৃতীয় স্তর অর্থাৎ 3rd লেয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝখানে। অর্থাৎ আমরা যদি ভার্টিক্যালি নিচ থেকে উপরের দিকে যাই তাহলে যে লেয়ারিংগুলো পাই, এই স্তরের উচ্চতার সাথে তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবে হ্রাস পায়, যেটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে স্বাভাবিক স্তর, অর্থাৎ 3 নম্বর স্তর, এবং নর্মাল ল্যাপস রেট ফলো করে। অর্থাৎ আমরা কি জানি যে ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠব 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়, একে আমরা বলি নর্মাল ল্যাপস রেট। তো মেসোস্ফিয়ারে এই ট্রেন্ডটা আমরা দেখতে পাই, তার ফলে একে আমরা স্বাভাবিক স্তরও বলতে পারি। এছাড়াও অন্যান্য যে অপশানগুলো আছে, দেখো ওজোন সমৃদ্ধ, কেউ ওজনও বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওজন হবে না, কারণ মেসোস্ফিয়ারের ওজোন লেয়ার থাকে না। তো অন্যান্য অপশানগুলো দেখে নাও। সমতাপ স্তর, এটা হলো কি ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, এই যে প্রত্যেকটা লেয়ারের মাঝে যে একটা ছোট্ট লেয়ার থাকে যেখানে তাপমাত্রাগুলো প্রায় সমধর্মী থাকে, তাকে আমরা কি বলি? পজ। ট্রোপোপজ ট্রোপোস্ফিয়ারের উপরে, স্ট্র্যাটোপজ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে। এগুলো তোমরা আমার থেকে অনেক বেশি জানো, অনেক বেশি বলতেও পারবে, তাই আমি আর বলছি না। নেক্সট হচ্ছে বিপরীত স্তর, অর্থাৎ যেখানে টেম্পারেচার ইনভার্সন দেখা যায়, বৈপরীত্য তাপমাত্রা দেখা যায়, সেই স্তরটাকে আমরা বলি বৈপরীত্য স্তর। সেটা কোনটা? যেখানে তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে তা হয় ইনভার্সন। এই শব্দটি মেসোস্ফিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু এটি স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? তোমরা যদি দেখবে যে লেয়ারিংগুলো যদি দেখি আমরা ভূপৃষ্ঠ থেকে, এরকমভাবে দেখবে তাপমাত্রা ধীরে ধীরে কমছে, কিন্তু যেই ট্রোপোপজ ক্রস করলো তখন হঠাৎ করে দেখবে টেম্পারেচার এইভাবে বেড়ে যায়। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে, লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে। কারণ এইখানে যে পদার্থটা থাকে সেটা হচ্ছে কি ওজোন লেয়ার। এই ওজোন লেয়ার থাকার কারণে ওজোন লেয়ার কি করে? ইউভি রেটাকে অ্যাবজর্ব করে, সেটা তো আমরা সকলেই জানি, এবং এটা আছে বলেই আমরা পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে। তো ওই ওজোন লেয়ার থাকার কারণে ও কি করে? ইউভি রেটাকে শোষণ করে, এবং শোষণ করে নেওয়ার ফলে ওর টেম্পারেচার হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে যায়। যেখানে টেম্পারেচার কমার কথা নর্মালি, সেখানে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার তাহলে কি বেড়ে যায়, সেই জন্য একে আমরা কি বলতে পারি? বৈপরীত্য স্তর। আর ওজোন সমৃদ্ধ স্তর, এটা তো স্ট্র্যাটোস্ফিয়ারে জানি। স্ট্র্যাটোস্ফিয়ারের মূল কিন্তু ওজোন লেয়ার থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ট্রোপোস্ফিয়ারেও কিন্তু ওজোন লেয়ার থাকে। যদি তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার না দিয়ে অন্য অপশানগুলো দিয়ে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তখন কিন্তু অবশ্যই ট্রোপোস্ফিয়ার করবে। অন অ্যান এভারেজ ধরতে পারো 10% মতো তোমার ওজোন লেয়ার আপার ট্রোপোস্ফিয়ারে থাকে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, 6, 5 হওয়ার কথা 7 হয়ে গেছে। ওকে, দেখো কি বলেছে? ট্রেড উইন্ডস ব্লো ফ্রম, অর্থাৎ যেটাকে আমরা বাণিজ্য বায়ু বলে জানি বা ট্রেড উইন্ড, সেটা কোন দিক থেকে বয়? এ সাবট্রপিক্যাল হাই প্রেশার টু ইকুয়েটোরিয়াল লো প্রেশার, পোলার হাই প্রেশার টু ইকুয়েটর অর্থাৎ মেরু থেকে বিষুবরেখার দিকে, ওয়েস্ট টু ইস্ট পশ্চিম থেকে পূর্ব দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে। তো
শুধু ট্রেড উইন্ড এখানে জানলে হবে না, আমাদের অন্যান্য যে সমস্ত প্ল্যানেটারি উইন্ড আছে অর্থাৎ নিত্য বায়ুগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। তো সেগুলোর জন্য এই ছবিটা তোমরা একটু ফোকাস করবে, এখানে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, কোন বায়ু কোনটা কোন দিকে প্রবাহিত হয়, কতগুলো চাপ বলয় আছে, সমস্তগুলো দেওয়া আছে। তো আমরা যদি দেখি মূলত আমাদের এই পুরো বিশ্ব জুড়ে 4টে হাই প্রেসার জোন রয়েছে, 1 2 3 4টে, 1 2 3 4, 4টে হাই প্রেসার এবং 3টে লো প্রেসার জোন রয়েছে। এবার সেইগুলো থেকে ধরো ইকুয়েটোরিয়াল লো প্রেসারের দিকে যায় সাউথ ইস্ট ট্রেড উইন্ড, এদিক থেকে আছে নর্থ ওয়েস্ট ট্রেড উইন্ড, এদিক থেকে যায় সাউথ ওয়েস্ট ওয়েস্টার্লি বা ওয়েস্টার্লিজ, এদিক থেকে আছে নর্থ ইস্ট পোলার উইন্ড, আর এই দিক থেকে যায় সাউথ ইস্ট পোলার উইন্ড, এই দিক থেকে আছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বা যেটাকে আমরা পশ্চিমা বায়ু নামেই যাবে। এবং সাথে সাথে এর অক্ষাংশগত বিস্তৃতিগুলোও একটু দেখে রাখবে, এগুলো প্রায়শই কোশ্চেনে আসে। তো সেই জন্য এটা কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। তো এটার জন্য আমি তোমাদের একটা এই লিঙ্ক দেবো, এইখানে এই পিডিএফের লিঙ্কটা তো তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এখানে এই লিঙ্কটা থেকে দেখবে এই প্রত্যেকটা সেল এবং বায়ুপ্রবাহ কীভাবে হচ্ছে তার ভিডিওটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখবে একটা ভিডিও, খুব মজার ভিডিও, দেখবে কেমনভাবে হচ্ছে। আমরা তো এই ধরনের ছবিতেই সাধারণত পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে কেমনভাবে বায়ুগুলো প্রবাহিত হয় সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর তার সাথে সাথে এর পিডিএফটা তো তোমরা পেয়ে যাবে, কিন্তু অবশ্যই তোমাদের মেম্বারশিপে জয়েন করতে হবে, কারণ এর পিডিএফের লিঙ্ক তোমরা শুধুমাত্র মেম্বারশিপ থেকেই পাবে, আর কোথাও পাবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, নিম্নের কোনটি নিয়ত বায়ু নয়, অর্থাৎ কোনটা নিয়ত বায়ু নয়, অর্থাৎ যেটা নিয়ত বায়ুর বৈশিষ্ট্য কি না, যে বায়ু সারা বছর একই দিকে সব সময় প্রবাহিত হয়, সারা বছর ধরে একই দিকে প্রবাহিত, তাদেরকে আমরা নিয়ত বায়ু বলি। তো এই নিয়ত বায়ুগুলো দেখো আগের ছবির সঙ্গে একই রকম সামঞ্জস্য, এবং কোনটাকে কোন উচ্চচাপ বলয় বলা হয় সেগুলো এখানে বাংলাতে লেখা আছে, সেই জন্য এই ছবিটাও দিয়েছি এবং তাদের নামগুলো সুন্দর করে দেওয়া আছে। তো নিয়ত বায়ু 9-এর মধ্যে যেটা পড়ে দেখো, জেট বায়ু, পশ্চিমা বায়ু, বাণিজ্য বায়ু, মেরু বায়ু, এই তিনটেই কিন্তু নিয়ত বায়ু। এখানে অপশান এ হয়ে গেল নিয়ত বায়ু নয়, অর্থাৎ জেট বায়ু। জেট বায়ু কিন্তু একটা নিয়ত বায়ু নয়, কিন্তু এটা সারা বছর হয়তো থাকে না, কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে প্রবাহিত হয়, যেমন জেট স্ট্রিমও নামেও এখানে পরিচিত। এই জেট বায়ুর বিভিন্ন টাইপস আছে, তার বৈশিষ্ট্য সেগুলো কিন্তু ভালো করে পড়বে। একটা বৈশিষ্ট্য আমি বলে দিই, এটা মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। জেট বায়ু হলো উচ্চমণ্ডল আপার ট্রপোস্ফিয়ারে প্রবাহিত হয়, এক প্রকার শক্তিশালী সরু ও দ্রুত বেগের বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, কিন্তু আরও ভালো করে তোমাদের পড়তে হবে। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 9, অ্যাসারশন এবং রিজন, অর্থাৎ নেটের ধাঁচের কোশ্চেনটা এসেছে। কি বলেছে দেখো, ভারতীয় মৌসুমী বায়ু এল নিনো দ্বারা প্রবাহিত হয়। এল নিনো এবং লা নিনা দুটো বিষয় রয়েছে, সেটা আমাদের জানতে হবে। কারণটা কি বলেছে না, এল নিনোর ঘটনা ঘটলে পেরু উপকূলে একটি উচ্চচাপ অঞ্চল তৈরি হয়। পেরু উপকূল বলতে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, তো সেখানে একটা উচ্চচাপ তৈরি হয়। কোডগুলো আমরা দেখে নিই, কিন্তু এই দাবি আর কারণটা কি সঠিক? ভারতীয় মৌসুমী এল নিনো দ্বারা প্রবাহিত হয়, এটা সঠিক, কিন্তু নিম্নচাপ বলয় অর্থাৎ পেরু উপকূলে যেটা বলেছি যে উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হয়, সেটা কিন্তু হয় না। পেরু উপকূলে কি সৃষ্টি হয়? নিম্নচাপ বলয়। যখন এল নিনো থাকে তখন পেরু উপকূলে নিম্নচাপ থাকে। এই যে এল নিনোর সময় পেরু উপকূল সাগরে জল উষ্ণ হয় এবং নিম্নচাপ প্রবণতা দেখা দেয়, উচ্চচাপ নয়। তাহলে এখানে এ হয়ে গেল সত্যি, কিন্তু আর হয়ে গেল মিথ্যা। তো এল নিনো এবং লা নিনার বিষয়টা একটু ভালো করে তোমরা দেখে নেবে অবশ্যই। আমি যদি একটু এখানে জাস্ট ছোট্ট করে আলোচনা করে দেবো। দেখো, এল নিনো এবং লা নিনা কি হয়, পেরুর পার্শ্বে উষ্ণজল প্লাস নিম্নচাপ দুর্বল ইন্ডিয়ান মনসুন, আর লা নিনা অর্থাৎ ঠিক এল নিনোর বিপরীত, পেরু পার্শ্বে অর্থাৎ পেরু উপকূলে ঠান্ডা জল অর্থাৎ শীতল জলবায়ু জল থাকে এবং উচ্চচাপ বিরাজ করে, শক্তিশালী হয় কে? মনসুন। অর্থাৎ এল নিনো থাকলে মনসুন উইক হবে, আর লা নিনা থাকলে মনসুন স্ট্রং হবে। এইটা কিন্তু ভালো করে মনে রাখবে। এবার এই বিষয়টা একটু দেখে নাও জাস্ট। এটা হচ্ছে নর্মাল ইয়ার, অর্থাৎ যখন লা নিনা ইয়ার থাকে, লা নিনাকে আবার আমরা নর্মাল ইয়ার বলে থাকি, তখন কি হয়, এই পেরু উপকূল বরাবর, এইটা হচ্ছে পেরু উপকূল, দক্ষিণ আমেরিকার পশ্চিম, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলও বলতে পারো। তো এখানে কি হয়, এই দিক থেকে একটা কোল্ড কারেন্ট যায়, ওশান কারেন্ট, যেটাকে আমরা বলি হামবোল্ড কারেন্ট বা পেরু কারেন্ট। তো এই কারেন্টটা এই দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ এই অংশটা কি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, উত্তর মেরুর কাছাকাছি অর্থাৎ আন্টার্কটিকার কাছাকাছি, এই অংশ থেকে একটা শীতল জল যায়। যখন এই লা নিনা থাকে তখন এই অংশে উচ্চচাপ বিরাজ করে। উচ্চচাপ মানে কি, তখন এখান থেকে বায়ু এই দিকে চলে আসবে, অর্থাৎ পুরো এই জোনটাতে নিম্নচাপ থাকে, এবং যার কারণে এই অংশে আমাদের ভারতবর্ষ এইখানে অবস্থিত,
যার কারণে এই অংশে নিম্নচাপ থাকার কারণে কি হয়, এখানে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন খুব স্ট্রং হয়। কিন্তু যখন লা নিনা ইয়ার হয় তখন কি হয়, এই দিক থেকে যে একটা আসছে দেখছো, এইখানে একটা কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট বলে, একই রকম সমুদ্র স্রোত, যেটা এই দিক থেকে প্রবাহিত হয়। যখন লা নিনা ইয়ার থাকে তখন এই কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট দুর্বল হয়, অর্থাৎ এর শক্তি কম থাকে, এতদূর পর্যন্ত এই পেরু কোস্ট পর্যন্ত আসতে পারে না। তার কারণ ট্রেড উইন্ড দুর্বল হয়ে যায়। তো কেন এগুলো হয় অনেক বিশেষ ডিটেলসে আছে, খুব ইন্টারেস্টিং বিষয়, একটু ভালো করে পড়বে, খুব সহজে বোঝা যায়। তো এই লা নিনা ইয়ারে এই দিক থেকে ওই যে বললাম যে কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট কতদূর পর্যন্ত চলে আসে, এই পেরু উপকূল পর্যন্ত চলে আসে, অর্থাৎ ট্রেড উইন্ডটা দুর্বল হওয়ার কারণে ও একদম এই পেরু উপকূল পর্যন্ত চলে আসে। ফলে এই অংশে এসে কি হয়, একটা নিম্নচাপ বিরাজ করে। তখন ভারতীয় উপমহাদেশ থেকে উপর থেকে বায়ু এই অংশে নেমে আসে এবং স্থলভাগ থেকে উপর দিক থেকে নয়, নিচ দিক থেকে এই দিকে বায়ু ছুটে আসে, আর এখান থেকে বায়ু উঠে ভারতের এই অংশে নিম্নগামী হয়। ফলে এই অংশে উচ্চচাপ বিরাজ করে আর এই অংশে কে থাকে, নিম্নচাপ, যার কারণেই আমাদের এই ধরনের মনসুনের উপর প্রভাব পড়ে। তো এল নিনো যখন হবে এই অংশে উচ্চচাপ, মানে কি বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত না হলে কি যা হওয়ার কথা, মনসুন দুর্বল হবে। সেই কারণেই লাল এল নিনো ইয়ারে মনসুন দুর্বল হয়, আর লা নিনা ইয়ার বা নর্মাল ইয়ারে সেটা স্ট্রং হয়। এই যে দক্ষিণ দিকে এই যে এটা এই ধরনের ঘটনাগুলো ঘটছে তাকে আমরা কি বলি, সাউদার্ন অসিলেশন বা দক্ষিণী দোলন। ঠিক আছে, তো এটাও দেখে রাখবে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 10। মৌসুমী বায়ুর বা মনসুন উইন্ড উৎপত্তি যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত তা হলো, অর্থাৎ 11-12 কোশ্চেনটা এসেছে, পশ্চিমা বায়ু, আঁধি, জেট বায়ু, স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতার ও শীতলতার তারতম্য। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার উপর যদি আমরা ভিত্তি করে দেখি, সব থেকে বেস্ট অপশান কোনটা সেইটা আমাদের জানতে হবে। জেট বায়ু কখনো কখনো আমাদের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, অবশ্যই সেটা কিন্তু ঠিক, জেট বায়ু প্রবাহ, কারণ আমরা জানি যে ট্রপিক্যাল ইস্টার্লি বলে একটা জেট রয়েছে যেটার কারণে কিন্তু মৌসুমী বায়ু প্রভাবিত হয়। কিন্তু এখানে যেহেতু বলেছে স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার তারতম্য, এই অপশানটা যখন থাকবে তখন কিন্তু তোমাদের অপশান ডিটাকেই কারেক্ট অ্যান্সার করতে হবে, কারণ জেট বায়ুর প্রবাহ প্রভাবিত করে, কিন্তু অতীতকাল থেকে আমরা যেটা দেখে আসছি যে স্থলভাগের উষ্ণতা এবং জলভাগের শীতলতার কারণেই কিন্তু মূলত মৌসুমী বায়ুর এই তারতম্যগুলো ঘটে। সুতরাং এখানে যেটা হয়ে যাবে তোমাদের অপশান ডি অ্যান্সার। এছাড়াও জেট বায়ু, পশ্চিমা বায়ু, আঁধি, এগুলো তো আঁধি তো তোমরা সকলেই জানো যে আমাদের উত্তর পশ্চিম অংশে রাজস্থান বা এই অংশটাতে যে গ্রীষ্মকালীন যে ধূলিঝড় হয় তাকে আঁধি বলে, আর পশ্চিমা বায়ুতে একটা নিহত বায়ু। ওকে, তাহলে আর এখানে একটা বিষয় মনে রাখবে, যদি দুটো অপশানই থাকে অর্থাৎ সি এবং ডি, তাহলে কিন্তু দুটো অপশানই অবশ্যই করবে, জেট বায়ু এবং স্থলভাগ জলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার তারতম্য। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, 11 কি বলেছে দেখো, বৃষ্টিপাত সম্পর্কিত প্রদত্ত প্রক্রিয়াগুলি সঠিক ক্রম অনুসারে চিহ্নিত করো। অর্থাৎ বৃষ্টিপাতের সঙ্গে রিলেটেড একটা কতগুলো শব্দ দিয়েছে যেগুলোর ক্রম অনুসারে সাজাতে বলেছে। ক, অসম্পৃক্ত বায়ু, ঘনীভবন, শিশির বিন্দু, বৃষ্টিপাত। শিশির বিন্দু, ঘনীভবন, সম্পৃক্ত বায়ু, বৃষ্টিপাত। অসম্পৃক্ত বায়ু, শিশির বিন্দু, ঘনীভবন ও বৃষ্টিপাত। এবং ঘ, শিশির বিন্দু, বৃষ্টিপাত, ঘনীভবন এবং অসম্পৃক্ত বায়ু। তো এখানে যদি আমরা দেখি বৃষ্টিপাত সৃষ্টি হলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। অসম্পৃক্ত বায়ু বলতে যে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয়, অর্থাৎ যার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এখনও রয়েছে, অর্থাৎ সে বাতাস জলভাগ থেকে জলীয় বাষ্প সংগ্রহ করছে, তার মানে সে অসম্পৃক্ত নয়, আনস্যাচুরেটেড বায়ু, সেটা হলো। তারপরে সেই বায়ুটা কি হবে না শিশির বিন্দুতে পৌঁছবে। শিশির বিন্দুতে অর্থাৎ তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত হবে এবং যার ফলে সেই বায়ুটা কী হবে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে এবং যখনই শিশির বিন্দুতে পৌঁছবে অর্থাৎ শিশিরাঙ্কতে পৌঁছবে তখন সে কী হয়ে যাবে, ঘনীভবন, অর্থাৎ এইখানে ঘনীভবন হয়ে যাবে। ঘনীভবন মেঘের ক্ষেত্রে ঘটে। ঘনীভবন মানে কি, জলীয় বাষ্প জলকণায় পরিণত হবে, আর যখনই ঘনীভবন হবে তখনই মেঘ তৈরি হওয়া মানে তারপর মেঘ যখন আরও বাড়বে, আরও বর্ধিত হবে, তখন সেটা বৃষ্টিপাত রূপে পৃথিবীতে ঝরে পড়বে। তার মানে অপশান গ হলো এখানে সঠিক সিকোয়েন্স, অসম্পৃক্ত বায়ু, শিশির বিন্দু, ঘনীভবন এবং বৃষ্টিপাত। তাই বলেছে দেখো, বায়ু ঠান্ডা হয়ে শিশির বিন্দুতে পৌঁছে এরপর ঘনীভবন ঘটে এবং শেষে বৃষ্টিপাত ঘটে।
নেক্সট প্রসেসটা কীভাবে হয়েছে দেখো, একবার দেখে নাও। কী বলেছে, শুরুতে অসম্পৃক্ত বায়ু ঊর্ধ্বগামী হয়, ঠান্ডা হয়, উপরে গিয়ে ঠান্ডা হলো, তারপর তাপমাত্রা শিশির বিন্দুতে পৌঁছায়। শিশির বিন্দু না বলে শিশিরাঙ্কও বলতে পারো। তো শিশিরাঙ্কতে পৌঁছালে বাতাস সম্পৃক্ত হয়, তারপর ঘনীভবন ঘটে, মেঘ গঠন ঘটে, ধূলি গঠন, লবণকণার উপর বিভিন্ন যে ধূলিকণা বা লবণকণার উপর জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হয়, তারপর বৃষ্টিটা রূপে বা বৃষ্টিপাতের বিভিন্ন ধরনের রূপে ঝরে পড়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় নিম্নলিখিত কোন কারণের জন্য? এসএলএসটি 11-12 2016 সালে এসেছে। ঘনীভবন, বিকিরণ বা রেডিয়েশন, সূর্যরশ্মির তাপীয় ফল বা সোলার ইনসোলেশন, সঞ্চালন বা কন্ডাকশন। তো অপশানগুলো আমরা একটু আলোচনা করে নিই, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। প্রথমে রয়েছে ঘনীভবন। ঘনীভবন কাকে বলে দেখো, কি বলেছে না, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলবিন্দুতে পরিণত হওয়া, যা শিশির বা কুয়াশা তৈরি করে, কিন্তু রাতের তাপ হ্রাস মূল কারণ নয়। অর্থাৎ ঘনীভবন প্রসেসটা কি, জলীয় বাষ্প জলকণায় পরিণত হবে, এবং জলকণায় পরিণত হলে দুটো হয়, একটা হচ্ছে শিশির এবং কুয়াশা। এই শিশির এবং কুয়াশার মধ্যে ডিফারেন্স কি জানো? সেটা হচ্ছে কি, শিশির হচ্ছে যখন হবে প্রসেসটা একই ঘনীভবন, কিন্তু শিশির হতে গেলে আমাদের একটা সলিড ফিচার্সের প্রয়োজন, কিন্তু কুয়াশার জন্য আমাদের সলিড ফিচার্সের প্রয়োজন হয় না। সেই জন্য দেখবে শীতকালে শিশির কিন্তু দেখবে বাড়ির কোনো পাথর, কোনো গাড়ি বা কোনো গাছের পাতা, ছাদের কোণা, এই সমস্ত জায়গায় শিশির জন্মায় যেখানে সলিড সারফেস আছে। কিন্তু কুয়াশার জন্য সলিড সারফেস হয় না। কুয়াশা দেখবে বায়ুমণ্ডলের মধ্যে ভেসে বেড়ায়, কিন্তু কখনোই শিশির বাতাসে ভেসে বেড়ায় না। শিশির হচ্ছে জলকণা, সলিড ফিচার্সের প্রয়োজন হয় শিশির তৈরি হতে হলে। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে না, ওজোন গর্ত বা ওজোন হোল শুধুমাত্র আন্টার্কটিকার উপরেই পরিলক্ষিত হয়। দাবি বলেছে, কারণ কি বলেছে, ওজোন ক্ষয়কারী গ্যাসগুলি সমগ্র স্তরমণ্ডল জুড়ে বিদ্যমান। স্তরমণ্ডল বলতে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে সেই পুরোটা জুড়ে থাকে। নিশ্চয়ই ওজোন ক্ষয়কারী গ্যাসগুলো পুরো বায়ুমণ্ডল জুড়ে থাকে, এটা সঠিক। ওজোন গর্ত শুধুমাত্র আন্টার্কটিকার উপর পরিলক্ষিত হয়, এটাও সঠিক। কিছু ক্ষেত্রে সঠিক নয়, কিন্তু ইন জেনারেলি আমরা সঠিক ধরে নিতে পারি। কিন্তু কখনো কখনো আর্কটিকেও এই ধরনের আংশিক ওজোন হোল দেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা ধরে নেব যে এটা সঠিক। কিন্তু দুটোই সঠিক, কিন্তু কারেক্টলি এক্সপ্লেন করে না। কারণ কি, যে আন্টার্কটিকায় কেন সেই ওজোন হোলটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখানে এক্সপ্লেন করছে না কারণটা। তো সেই জন্য এখানে উভয়ই সঠিক, বাট কারেক্টলি ব্যাখ্যা করে না। অপশান এ বা ক হয়ে যাবে অ্যান্সার। তো একটু দেখে নাও ওজোন গ্যাস কীভাবে ধ্বংস হয় বা ওজোন হোল কীভাবে সৃষ্টি হয়েছে। দেখো, ওজোন ধ্বংসকারী গ্যাস যেমন সিএফসি, হ্যালন ইত্যাদি যে সমস্ত আছে, সেগুলো কি হয়, সমগ্র স্তরমণ্ডলে থাকে, কিন্তু গ্যাসের উপস্থিতি নয়, বরং আন্টার্কটিকার অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড বা পিএসসিএস এইটা তৈরি হয়। এর ওপরেই কিন্তু এই তোমার সিএফসি বা গ্রিনহাউস গ্যাসগুলো 14। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, তাপমাত্রার অ্যাডিয়াবেটিক পরিবর্তন বা অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার বলতে কি বোঝায়, এই জিনিসটা জানতে চাইছে। অপশানগুলো দেখো, ক বৃষ্টিপাতের পর তাপমাত্রার পতন, খ প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে ঊর্ধ্বমুখী বা অবরোহী বায়ুর শীতলীকরণ ও তাপীকরণ, গ ঊর্ধ্বমুখী বায়ুর তাপীকরণ, ঘ অবরোহী বায়ুর শীতলীকরণ। এই বিষয়গুলো দেখো কি বলেছে, অবরোহী বলতে বায়ু নিচের দিকে নেমে আসবে, আর ঊর্ধ্বমুখী বলতে বায়ু উপরের দিকে উঠবে, এবং একই সঙ্গে দুটো যখন ঘটবে তখন কী বলছে, আর বৃষ্টিপাতের পর তাপমাত্রার পতন, এটা তো স্বাভাবিক জিনিস যে বৃষ্টি হলে তারপর আমাদের যে টেম্পারেচার হ্রাস পায়। তো অ্যাডিয়াবেটিক প্রসেসটা কি সেটা আগে যেখানে কি বলেছে না, যখন বায়ুর তাপমাত্রার পরিবর্তন শুধুমাত্র চাপের প্রসারণ বা সংকোচনের কারণে ঘটে এবং বাইরের সঙ্গে কোনো তাপের বিনিময় হয় না, তখন তাকে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া বলা হয়। এটা কি, এয়ার পার্সেল আর অ্যাম্বিয়েন্ট এয়ার, অর্থাৎ ছোটো ছোটো এয়ারের পকেট এবং অ্যাম্বিয়েন্ট এয়ার এর সঙ্গে রিলেটেড। অর্থাৎ যখন সমগ্র কোনো একটা, এটা কন্টেনার ধরে নিলাম, এখানে ধরো ছোট্ট একটা এয়ার পার্সেল আছে, এখানে কোনো কারণে ভূপৃষ্ঠ এই অংশে উত্তপ্ত হয়েছে এবং এই ধরনের স্থানীয়ভাবে একটা ছোট্ট এয়ারের পকেট খুব উষ্ণ হয়ে ওপরের দিকে উঠছে, কিন্তু সে কি করছে না, তার পার্শ্ববর্তী এই যে এয়ারটা আছে তার সঙ্গে কোনো হিট এক্সচেঞ্জ করছে না, তখন তাকে আমরা কি বলছি, অ্যাডিয়াবেটিক চেঞ্জ বা অ্যাডিয়াবেটিক প্রসেস। কিন্তু যদি এই এয়ার পার্সেলটা পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে টেম্পারেচার শেয়ার করতে করতে যায়, তখন তাকে আমরা কি বলবো, নন অ্যাডিয়াবেটিক প্রসেস। এবং নন অ্যাডিয়াবেটিক প্রসেসে দেখবে কখনোই আমাদের
ক্লাইমেটিক ফিচার্সগুলো অর্থাৎ ঝড় বৃষ্টি মেঘ এগুলো হয় না। যেমন এখানে দেখো কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে কি বলেছে দেখো, নন অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে? যখন বায়ুর তাপমাত্রার পরিবর্তন বাইরের সঙ্গে তাপ বিনিময়ের মাধ্যমে ঘটে তখন তাকে নন অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া বলা হয়। স্থানীয় আবহাওয়ার পরিবর্তন, কুয়াশার গঠন, বায়ুপ্রবাহ এইগুলো হয়, কিন্তু সেভাবে কোনো ঝড় বৃষ্টি হয় না। কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে খুব প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ইত্যাদি হয়। নেক্সট কি বলেছে না, অ্যাডিয়াবেটিক পরিবর্তন বলতে কি বোঝায়? যখন বায়ুর একটি অংশ ঊর্ধ্বমুখী বা অবরোহী এবং তার ফলে তাপমাত্রার পরিবর্তন হয়। বায়ু ঊর্ধ্বমুখী হলে চাপ কম হবে, প্রসারণ ঘটবে, তাপমাত্রা কমবে এবং অ্যাডিয়াবেটিক কুলিং হবে। আর বায়ু অবরোহী হলে চাপ বাড়বে, সংকোচন ঘটবে, তাপমাত্রা বাড়বে এবং অ্যাডিয়াবেটিক হিটিং হবে। অর্থাৎ বায়ু যখন নিচের দিকে নেমে আসবে তখন কি হবে? সংঘর্ষের পরিমাণ বাড়বে, ফলে টেম্পারেচারও বাড়বে। আর যখন ওপরের দিকে যাবে তখন তাপ ছাড়তে ছাড়তে ও কী হবে? শীতল হতে থাকবে। নেক্সট তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল খ, প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে ঊর্ধ্বমুখী অবরোহী বায়ুর শীতলীকরণ ও তাপীকরণ। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, ভি বার্কনেস মডেল ইজ রিলেটেড, অর্থাৎ ভি বার্কনেসের যে মডেল সেটা কিসের সঙ্গে রিলেটেড? অপশান এ অরিজিন অফ অ্যান্টিসাইক্লোন, অপশান বি অরিজিন অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন, সি অরিজিন অফ ট্রপিক্যাল সাইক্লোন, ডি অরিজিন অফ মনসুন। তো এর সঙ্গে যেটা রিলেটেড সেটা হচ্ছে অরিজিন অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন। কীভাবে সেটা একটু দেখে নাও। মধ্য অক্ষাংশ ঘূর্ণিঝড়ের গঠনে পোলার ফ্রন্ট তত্ত্ব 1918 সালে নরওয়ে আবহাওয়াবিদ ভিলহেম বার্কনেস এবং তার পুত্র জ্যাকব বার্কনেস দ্বারা, বা বিজাকনেস এখানে বলেছে, বার্কনেস দ্বারা তৈরি করা হয়েছিল। এই তত্ত্বে বার্গেন তত্ত্ব নামে পরিচিত পোলার ফ্রন্ট থিওরি প্রস্তাব করেছিলেন। কি থিওরির নামটা কি? পোলার ফ্রন্ট থিওরি। এবং এর মাধ্যমে তারা পোলার এয়ার মাস এবং উষ্ণক্রান্তীয় ট্রপিক্যাল এয়ার মাসের মধ্যে সংঘর্ষের মাধ্যমে কিভাবে টেম্পারেট বা এক্সট্রা ট্রপিক্যাল বা মিড ল্যাটিটিউড সাইক্লোনগুলো তৈরি হয় সেটা ব্যাখ্যা করেছিলেন। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16 খুব গুরুত্বপূর্ণ, প্রায়শই বিভিন্ন পরীক্ষাগুলো থেকে আসে। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের পরিকল্পনা অনুসারে ই বা মেরু বা পর্বত ধরনের জলবায়ু পাওয়া যায় কোথায়? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং জম্মু কাশ্মীর। দেখো সবগুলোই পার্বত্য অঞ্চলের মধ্যে, তবে সব থেকে ই ক্লাইমেট যেখানে ভালো দেখা যায় সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। কারণ জম্মু কাশ্মীরে প্রায়শই তুষারপাত হয় বা ঠান্ডা আবহাওয়া থাকে সবসময়। আর ই ক্লাইমেটের বৈশিষ্ট্য হচ্ছে সেটাই চির তুষারাবৃত জলবায়ুকে বর্ণনা করে। তো এখানে আমি একটা ছবির মাধ্যমে তোমাদের কোপেনের যে ক্লাসিফিকেশনের যে স্কিমটা রয়েছে সেখানে কোন অঞ্চলে কোন জলবায়ু থাকে তার চিত্র তুলে ধরেছি। এটা তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বে, এবং বিশেষ করে এই CWG এই কোশ্চেনটা কিন্তু প্রায়শই আসে। এটা হচ্ছে গাঙ্গেয় জলবায়ুকে রিপ্রেজেন্ট করে। আর এইখানে AS তামিলনাড়ু, এইখানে প্রত্যেকটা বিষয়গুলো এক্সপ্লেন করা আছে, এটা একটু দেখে নেবে। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 17, দ্য মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত? এ গ্লোবাল ওয়ার্মিং, বি ওজোন ডিপ্রেশন, সি এয়ার পলিউশন, ডি ওয়াটার পলিউশন বা জল দূষণ। তাহলে দেখো জল দূষণ নয়, বায়ু দূষণ নয়, বিশ্ব উষ্ণায়ন নয়, ওজোন হ্রাস। কারণ মন্ট্রিল প্রোটোকল মূলত যেটা তৈরি হয়েছিল 1987-এ, কোথায়? কানাডার রাজধানী মন্ট্রিল। তো সেই মন্ট্রিলে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাকে আমরা কি বলছি? মন্ট্রিল প্রোটোকল। মূলত ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স CFC, হ্যালনস, কার্বন টেট্রাইড, মেথানল ক্লোরোফর্ম, এই ধরনের যে ক্ষতিকারক CFCগুলো আছে বা গ্রিনহাউস গ্যাসগুলো আছে সেগুলোকে কমানোর উদ্দেশ্যে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এই কিয়োটো প্রোটোকল। এই দুটো থেকে কোশ্চেন থাকেই। কিয়োটো প্রোটোকল কিসের জন্য হয়েছিল, কোন সালে? 1997-এ কিয়োটো জাপানে হয়েছিল। 2005 সাল থেকে এর মূল লক্ষ্য কার্যকর করে। কিসের জন্য হয়েছিল? গ্রিনহাউস গ্যাসগুলোর নির্গমন হ্রাস করা এবং গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জকে নিয়ন্ত্রণ করা। তাহলে মন্ট্রিল প্রোটোকল মূলত ওজোন ডিপ্রেশনটাকে কন্ট্রোল করার জন্য, কিয়োটো প্রোটোকল 1997 গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জকে নিয়ন্ত্রণ করার জন্য। সাল এবং কোথায় হয়েছিল, কি কারণে হয়েছিল সেটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? একটা ম্যাচিং এসেছে, দেখো কি বলেছে। লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2 মিলিয়ে দেখাও। লিস্ট 1-এ কী কী রয়েছে? উচ্চতার সাথে তাপমাত্রা রিডিউস বা হ্রাস পায়, মেতার তরঙ্গ ফিরে আসে, বেশিরভাগ ওজন ধারণ করে, আর তাপমাত্রার পতন থেমে যায়। তো তার মানে লেয়ারিংগুলো আছে। হ্যাঁ, লিস্ট 2-তে রয়েছে লেয়ারিং। তাহলে উচ্চতার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় সেটা হচ্ছে আমাদের যেটা ট্রোপোস্ফিয়ার, অপশান 4। মেতার তরঙ্গ রিফ্লেক্ট হয়ে যায় আয়োনোস্ফিয়ার থেকে, বেশিরভাগ ওজন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, ফল অফ টেম্পারেচার স্টপ ট্রোপোপজ।
তো এমনি পজগুলো বলছি, ট্রোপোপজ, মেসোপজ, স্ট্র্যাটোপজ, এগুলোতে তাপমাত্রার পতন থেমে যায় বা বৃদ্ধি থেমে যায়, অর্থাৎ একদম ইকুয়াল লেয়ার থাকে, তার মানে এটা হয়ে গেল ট্রোপোপজ, অর্থাৎ ঘ হয়ে গেল 3। অপশানগুলো তাহলে দেখে নাও, ক 4, ঘ 1, গ 2 আর ঘ হলো 3। নেক্সট, ত্রিক্রোশীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহন প্রবাহ কে দিয়েছিলেন? হেডলি, পলম্যান, রসবি, বাইস-বেলট। তো এখানে আমরা সকলেই ভুল করি, যেটা সেটাকে হেডলি করে দিই। হেডলি কিন্তু মনে রাখবে এখানে ত্রিক্রোশীয় বলেছে, হেডলি হচ্ছে একটা সেল, নির্দিষ্ট সেল, হেডলি সেলের আবিষ্কার হচ্ছে হেডলি, কিন্তু ত্রিক্রোশীয় দ্রাঘিমা অনুযায়ী সংবহন যেটাকে বলে সেটা কিন্তু দিয়েছিলেন আমাদের পলম্যান। কেন দিয়েছিলাম আসছি, তার আগে এই ট্রাইসেলুলার মডেলটা একটু দেখে নাও। দেখো 3টে সেল আমাদের উভয় গোলার্ধে রয়েছে, যেগুলো আমাদের এই নিয়ত বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে, এবং কোন সেল কোন বায়ু প্রবাহকে কন্ট্রোল করে সেটাও কিন্তু দেখে রাখবে। একদম ইকুয়েটরের অঞ্চলে যে দুটো সেল আছে সেটাকে আমরা বলছি হেডলি সেল, ইকুয়েটরের পরে রয়েছে ফেরেল সেল, আর একদম শেষে 2 মেরুর দিকে রয়েছে পোলার সেল। তো এটা কবে কে দিয়েছিল সেটা দেখো, পলম্যান 1951 খ্রিস্টাব্দে তার গবেষণাপত্র দ্য রোল অফ অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স ইন দ্য জেনারেল সার্কুলেশন, এই তত্ত্বে দ্রাঘিমা বরাবর বায়ুমণ্ডলের সঞ্চালনের ব্যাখ্যায় 3টি কোষের কথা বলেন। এই 3টি কোষ, অ্যাকচুয়ালি কোষের কথা বলেননি, তিনি খুব সুন্দরভাবে এগুলোকে ব্যাখ্যা করেছিলেন, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন অঞ্চলটা জুড়ে হচ্ছে, সেগুলো ব্যাখ্যা করেছেন। কিন্তু যদিও এই 3টে কোষের মধ্যে হেডলি সেল, হেডলির নাম অনুসারে আমরা জানি জর্জ হেডলি 1735 সালে প্রথম দিয়েছিলেন, আর ফেরেল সেল প্রথম দিয়েছিলেন 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে উইলিয়াম ফেরেল 1856-তে। ক্লিয়ার? কোন সেল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত, এবং পোলার সেল যেটা কিন্তু কেউ দেয়নি, তো সেটা মনে রাখবে কত ডিগ্রি, কত 60 থেকে 90 ডিগ্রির মধ্যে। এর মধ্যে আরেকটা কোশ্চেন বলে দিই, এই 3টে সেলের মধ্যে একমাত্র ফেরেল সেল কিন্তু থার্মালি তৈরি নয়, অর্থাৎ থার্মালি ইন্ডিউস নয়। পোলার এবং হেডলি সেল থার্মালি তৈরি হয়, কিন্তু ফেরেল সেল তৈরি হয় এয়ার মাসের সঙ্গে, টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে। তো এটাও কোশ্চেনে আসে যে নিম্নলিখিত কোনটি থার্মাল ইন্ডিউস নয়। ক্লিয়ার? নেক্সট, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, মেঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ মূলত নিম্নলিখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়। অর্থাৎ এই যে ক্লাউড ক্লাসিফিকেশন আমরা করি না, সিরাস ক্লাউড, আল্ট্রাস ক্লাউড, স্ট্র্যাটাস ক্লাউড, কিউমুলোনিম্বাস, সেগুলো কিসের উপর ভিত্তি করে হয়? তার আকারের উপর, তার আকৃতির উপর, তার উচ্চতার উপর, তার রঙের উপর। এখানে কতগুলো অপশন দিয়েছে, দেখো প্রথমেই যেটা হবে না সেটা হচ্ছে রং, কারণ কালার দেখে আমরা করি না, তো সুতরাং রং যে অপশানগুলোতে আছে সেটা ভুল। তার মানে দেখো এখানে কোথাও কিন্তু 4 নেই, শুধুমাত্র ঘয়ে আছে উপরে সব, তার মানে এটা হবে না। নেক্সট, আকার, আকৃতি, উচ্চতা। তো কোথাও কোথাও দেখবে এই 3টেকে তোমাদের অপশানে করেছে, কিন্তু 3টে হবে না, মূলত 3 নম্বর যেখানে যেটা থাকবে সেটা কিন্তু হবে। অবশ্যই উচ্চতা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে উচ্চতা কোনটাতে আছে দেখিনি, এই দুটোতে 3 এবং খ এবং গয়ে উচ্চতা রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আকৃতি, শেপ, অর্থাৎ 2 এবং 3, এটা আমাদের অ্যান্সার হবে। 1 2 হবে না, আকার কিন্তু অতটা গুরুত্ব পায় না মেঘের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। তো আমরা এখানে একই রকমভাবে মেঘের ক্লাসিফিকেশনের পুরো ডিটেলসটা একটু দেখে নেব, যে কোন মেঘটার নাম কি, কোন তার বৈশিষ্ট্য কি, এগুলো থেকে প্রায়শই কোশ্চেন আসে। কত থেকে কত কিলোমিটার উচ্চতায় রয়েছে, তার সিকোয়েন্সিয়ালি তোমাকে সাজাতে দিতে পারে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে দিতে পারে, তারা সেইভাবে মনে রাখবে। প্রথমেই দেখো উচ্চতা অনুসারে উচ্চ স্তরের মেঘ যেটা 6 থেকে 12 কিলোমিটারের মধ্যে থাকে তার নাম হচ্ছে সিরাস। সিরাসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, সিরোস্ট্রাটাস এবং সিরোকিউমুলাস। এখানে মনে রাখার জন্য আমি বলে দিই, শোনো, এই যে সিরোস্ট্রাটাস আর কিউমুলাস, স্ট্রাটাস সর্বদা উচ্চ স্তরের মেঘ আর কিউমুলাস হচ্ছে নিম্ন স্তরের। তাহলে সিরোকিউমুলাস বা সিরোস্ট্রাটাস, যখন সিরোস্ট্রাটাস বলবে তার মানে এটা উচ্চ স্তরের মেঘ, সিরোকিউমুলাস যখন বলবে তখন এটা নিম্ন স্তরের মেঘ। অনেক সময় তোমাদের এই সিরাস না দিয়ে এই সিরোস্ট্রাটাস সিরোকিউমুলাস দিয়ে দেয়, সেইটাকে মনে রাখার জন্য আমি বললাম। স্ট্রাটাস হচ্ছে উচ্চ স্তরের, মানে এর সঙ্গে যেই যুক্ত থাকবে ধরো অল্টো স্ট্রাটাস, তার মানে এ সবার অল্ট্রাস মেঘের মধ্যে এ ওপরে থাকবে, অল্টো কিউমুলাস অল্টাসের মধ্যে এ নিচে থাকবে। নিম্ন স্তরের মেঘ কোনগুলো, স্ট্র্যাটাস এবং কিউমুলোনিম্বাস। নিম্ন স্তরের মধ্যে দেখো স্ট্র্যাটাস, স্ট্র্যাটাকিউমুলাস এবং নিম্নোস্ট্রাটাস। আর কিউমুলোনিম্বাস হচ্ছে সব থেকে বড় মেঘ এবং সব থেকে নিচের মেঘ, বজ্র, ঝড়, বৃষ্টি ইত্যাদির সঙ্গে রিলেটেড থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, রসবি তরঙ্গের সম্পর্কে নিচের কোনটি ভুল? রসবি ওয়েভ খুব গুরুত্বপূর্ণ, জেট স্ট্রিমের সঙ্গে রিলেটেড। ক, রসবি তরঙ্গগুলি ঘোরাফেরা করে, মাইগ্রেট অর্থাৎ চলাফেরা করে। উত্তর গোলার্ধে শীতকালে রসবি তরঙ্গ সব থেকে বেশি থাকে। গ, তরঙ্গের সংখ্যা এবং অবস্থান ধীরে ধীরে পরিবর্তন হয়। গ,
ঘ রসবি তরঙ্গগুলো সাইক্লোজেনিস সৃষ্টি করে না। তো কে তৈরি করেছে বা কার ধারণা এই রসবি ওয়েভ? দেখো কার্ল গুস্টাভ আরভিদ রসবি 1939 সালে প্রথম এই রসবি তরঙ্গের ধারণা দেন, এবং যেখানে তিনি বলেছিলেন 4 থেকে 6টা তরঙ্গের মাধ্যমে এরা পুরো পৃথিবীকে কভার করে। এই রসবি ওয়েভগুলো মূলত জেট স্ট্রিমের সঙ্গে রিলেটেড। জেট স্ট্রিমের ওই যে আমরা বাঁকগুলো দেখতে পাই যেগুলো সমগ্র পৃথিবীকে কভার করে, সেই বাঁকগুলোকেই বলা হয় বা ওয়েভ লাইক ফর্মটাকেই বলা হচ্ছে রসবি ওয়েভ। রসবি তরঙ্গ জেট স্ট্রিমের সম্বন্ধে বললাম, জেট স্ট্রিমের বৃহৎ আকারের বাঁকগুলোকে বলা হয়। এই তরঙ্গগুলো কী করছে? পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে রিলেটেড। অর্থাৎ শুধু যে বায়ুমণ্ডলে দেখায় তা নয়, মহাসাগরের মধ্যেও এই রসবি ওয়েভ আমরা নামকরণ করা হয়েছে। অর্থাৎ সমুদ্রের মধ্যে যে বড় বড় যে ঢেউগুলো হয়, যেগুলো এই ধরনের পুরো পৃথিবী বা পুরো মহাসাগর জুড়ে হয়, তাদেরকে আমরা রসবি ওয়েভ। এই যে বাঁকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জেট স্ট্রিমের বিভিন্ন পর্যায়। এই যে বাঁক, এই বাঁকগুলোকে আমরা বলি রসবি, বা এই বাঁকগুলোকে বলা হয় রসবি ওয়েভ। ওয়েভ লাইক ফর্মটাকেই বলা হচ্ছে রসবি ওয়েভ। তো সেগুলো কিন্তু ঝড়ের সঙ্গে রিলেটেড হয়, কিন্তু এখানে যেটা বলেছে ঘ হচ্ছে রিলেটেড নয়। তার মানে ঘ হয়ে গেলে এখানে সঠিক উত্তর, যে এটা ভুল। নেক্সট কোশ্চেন নাম্বার 22, কোপেনের ধারণায় জলবায়ু নির্দেশ করে 11-12 এসেছে 2016 সালে, ভারতের নয় ওয়ার্ল্ডের সাপেক্ষে দিয়েছে। নিরক্ষীয় জলবায়ু, মধ্য অক্ষাংশ, ক্রান্তীয়, মেরু প্রদেশীয়। তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, মেরু প্রদেশীয়। এখানে আমি তোমাদের সুবিধার্থে কোপেনের যে 5টা এবং পরবর্তীকালে যেটা 6টা অ্যাড করেছিলেন, সেই এই আইল্যান্ড ক্লাইমেটটা পরবর্তীকালে অ্যাড করেছিলেন। প্রথমে তিনি কিন্তু এই 5টা দিয়েছিলেন। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো তার বৈশিষ্ট্য এবং কোন অঞ্চলে দেখা যায় সেগুলো এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে, আর আমি বলছি না। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ফ্রন্ট সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? অর্থাৎ এই যে ফ্রন্ট আমরা পড়েছি, এয়ার মাসের সঙ্গে রিলেটেড। ফ্রন্ট, অপশান এ, ফ্রন্ট সর্বদা তাপমাত্রা বিপরীতমুখী অবস্থানের প্রতিনিধিত্ব করে। ফ্রন্ট শব্দটি বাকলেস স্কুল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারী বৃষ্টিপাত ঠান্ডা ফ্রন্টের সঙ্গে রিলেটেড, আর উষ্ণ ফ্রন্ট সাধারণত ঠান্ডা ফ্রন্টের চেয়ে দ্রুত হয়। অপশানগুলো একটু দেখে নিই। প্রথম নম্বর সঠিক, কারণ কি বলেছে যে মূলত দুটি বায়ুমণ্ডলের ভরের সংযোগস্থল, যেখানে তাপমাত্রা ও আর্দ্রতার পার্থক্য থাকে। ফ্রন্ট কি না, যেখানে একটা হট এবং এখানে একটা কোল্ড এয়ার মাস পরস্পরের সঙ্গে যে লাইন বরাবর মিলিত হয় বা যে পৃষ্ঠ বরাবর মিলিত হয় তাকেই আমরা বলি ফ্রন্ট। ফ্রন্টের বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো পড়বে। 2 নম্বর সঠিক কি বলেছে, নরওয়ে বাকেন স্কুল অফ মেটেরিওলজি তত্ত্বটি প্রথম প্রতিষ্ঠা করে, এটাও ঠিক। 3 নম্বর কি বলেছে, এটাও ঠিক, ঠান্ডা ফ্রন্ট উষ্ণ আর্দ্র বায়ুকে দ্রুত উপরে ঠেলে দেয়, ফলে কিউমুলো নিম্বাস মেঘ গঠন করে, যা বজ্র ঝড় বৃষ্টি রিলেটেড। অর্থাৎ ভারী বৃষ্টিপাত ঠান্ডা ফ্রন্টের সঙ্গে রিলেটেড, এক্স্যাক্টলি, কারণ আমরা একটা ছবিতে দেখব পরে। 4 নম্বরটা ভুল, কি বলেছে, ঠান্ডা ফ্রন্ট উষ্ণ ফ্রন্টের তুলনায় দ্রুত চলে, এটা অর্থাৎ শীতল ফ্রন্ট উষ্ণ ফ্রন্টের তুলনায় দ্রুত চলে, এটা ভুল। কারণ কি, এখানে ঠান্ডা ফ্রন্ট অনেক বেশি দ্রুত হয়, উষ্ণ ফ্রন্ট, এখানে অপশনটা উল্টো দেওয়া আছে, উষ্ণ ফ্রন্ট সাধারণত ঠান্ডা ফ্রন্টের চেয়ে দ্রুত চলে, এটা ভুল। কেন ভুল সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে আমি তোমাদের একটা ফ্রন্টের ছবি দিয়েছি, এই ফ্রন্টের ছবি থেকে নেটে কোশ্চেন এসেছিল। এই যে ত্রিভুজগুলো দেখেছো, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে ত্রিভুজ, এটা এখান থেকে কোশ্চেন এসেছিল যে এর মধ্যে কোনটা ওয়ার্ম ফ্রন্ট আর কোনটা কোল্ড ফ্রন্ট। তো এইখানে দেখো, এটা হচ্ছে কোল্ড ফ্রন্ট, এই ব্লু কালারের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল যেগুলো, সেগুলো হচ্ছে ব্লু কালারের, আর যেগুলো হাফ সার্কেল সেগুলো হচ্ছে ওয়ার্ম ফ্রন্ট। তো কি হয়, যখন কোল্ড ফ্রন্ট কখন সৃষ্টি হয়, যখন শীতল বায়ু জোর করে উষ্ণ বায়ুকে উপরের দিকে ঠেলে দেয়। এই যে দেখো কোল্ড ফ্রন্ট হয়েছে, শীতল বায়ু এদিকে থেকে আসছে, সে কী করছে, উষ্ণ বায়ুকে উপরের দিকে ঠেলে তুলে দিচ্ছে, তখন এই ফ্রন্টটাকে আমরা কি বলছি, কোল্ড ফ্রন্ট, ফাস্ট, ভেরি ফাস্ট। আর ওয়ার্ম ফ্রন্ট কোনটা না, যখন উষ্ণ বায়ু শীতল ফ্রন্টকে উপরের দিকে তুলে দেয়, তখন তাকে আমরা বলি ওয়ার্ম ফ্রন্ট। এই যে ছবিটা দেখো, এখানে কোল্ড এয়ার রয়েছে, উষ্ণ বায়ু কী করছে, তাকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। এবার কেন ফাস্ট হচ্ছে, দেখো শীতল বায়ু যাকে ঠেলছে সে হচ্ছে উষ্ণ, মানে উষ্ণ বায়ু আমরা জানি হালকা, তাহলে উষ্ণ বায়ুকে ঠেলতে তার সুবিধা হবে, ফলে সে দ্রুত এগিয়ে যেতে পারবে। যেমন আমি যদি ধরে নিই যে আমার মাথায় যদি খুব ভারী বোঝা দিয়ে দেয়, আমি কি জোরে ছুটতে পারবো না। ঠিক ওয়ার্ম ফ্রন্টের ক্ষেত্রে সেইটা হচ্ছে, কোল্ড এয়ার মাস ওয়ার্ম ফ্রন্টের উপরে আছে, ফলে সে দ্রুত যেতে পারছে না। আর কোল্ড ফ্রন্টের ক্ষেত্রে কী হয়েছে, যে এর উপর ওয়ার্ম এয়ার আছে, ফলে সে কী হচ্ছে, খুব দ্রুত যেতে পারছে, যেহেতু ওয়ার্ম এয়ার হালকা হয়। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে এই একটা দুটো আরেকটা হয় স্টেশনারি ফ্রন্ট, যেখানে দুটো ফ্রন্ট প্রায় সমান্তরাল, পরস্পরকে কেউ কাউকে ঠেলে উপরে সরাতে পারে না, সেটাকে বলা হয় স্টেশনারি ফ্রন্ট।
তো কোশ্চেন একবার এসেছিল যে এই তিনটে ফ্রন্টের মধ্যে কে বা কোন ফ্রন্ট সব থেকে স্টিপ বেশি হয়, খাড়া বেশি হয়, সেখানে অবশ্যই হবে স্টেশনারি ফ্রন্ট। নেক্সট 24 কি বলেছে না, সৌর বর্ণালীকে তার তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সৌর বর্ণালী অর্থাৎ যেটা আমরা ইএমএস বা ইলেকট্রনিক স্পেকট্রাম হিসেবে জানি। তো এর রিলেটেড পুরো ডিটেলস আমার ওই রিমোট সেন্সিংয়ের যে পার্টটা রয়েছে সেখানে আলোচনা করেছি, সেটা তোমরা একবার দেখে নিও, তাহলে খুব সুন্দর করে এগুলো বুঝতে পারবে। আমি আর অত ডিটেলসে আলোচনা করছি না। তো আমরা যদি দেখি পরস্পর যদি সাজাই, প্রথমে চলে আসে অতিবেগুনি রশ্মি, তারপর প্রথমে থাকে এক্স রে, তারপর হচ্ছে অতিবেগুনি রশ্মি, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ বা টিভি ওয়েভ, অর্থাৎ সিকোয়েন্স হলো 3 1 2 4। কেন এটা হচ্ছে দেখো, তার ওয়েভলেন্থগুলো দেখো না, এক্স রে হচ্ছে 0.01 থেকে 10 ন্যানোমিটার, আলট্রাভায়োলেট বা ইউভির হচ্ছে 10 থেকে 400 ন্যানোমিটার, মাইক্রোওয়েভ হচ্ছে 1 মিটার থেকে 1 মিলিমিটার থেকে 1 মিটার, মানে এর থেকে আরও বড়, টিভি বা রেডিও ওয়েভ হচ্ছে 1 মিটারের বেশি। নেক্সট কোশ্চেন নাম্বার 25 কি বলেছে, নিচের কোনটিতে সবচেয়ে কম অ্যালবেডো থাকার সম্ভাবনা রয়েছে? অপশানগুলো দেখে নিই। এ মিরর, বি ঘনমেঘ, সি তাজা আর্দ্র চাষযুক্ত মাটি, ডি আর্কটিক তুষার। কম অ্যালবেডো রয়েছে, বেশি কিন্তু নয়। যদি বেশি থাকতো তাহলে প্রথমে হতো মিরর, তারপর হচ্ছে আর্কটিক তুষার, তারপর হচ্ছে ঘনমেঘ, তাজা কৃষি। তাহলে উল্টো দিক থেকে যেহেতু কম হচ্ছে তাহলে হয়ে যাবে তাজা আর্দ্র চাষকৃত মাটি। কেন দেখো, মিরর সব থেকে প্রতিফলন ক্ষমতা বেশি, অ্যালবেডো। ঘনমেঘ প্রচুর পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করে, কারণ ঘনমেঘের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার রয়েছে, জল থাকার কারণে জল সূর্যকে প্রতিফলিত করে। তাজা বা আর্দ্র কৃষি, ফ্রেশ ময়েশ্চার কাল্টিভেটেড সয়েল, সূর্যালোকের বড় অংশ শোষণ করে, অ্যালবেডো সব থেকে কম। আর আর্কটিক তুষার আমরা জানি যে 90% থেকে 97% রিফ্লেক্ট করে, ফ্রেশ স্নো যেটা পড়ে আর্কটিকে সাদা রঙের, সেই জন্য রিফ্লেক্ট বা অ্যালবেডো বেশি হয়। তো অ্যালবেডো বিষয়টা কি, যে অংশটা সৌরশক্তির যে অংশটা পৃথিবীকে উত্তপ্ত না করে আবার সরাসরি মহাশূন্যে ফিরে যায়, তার পরিমাণ কত থাকে, 30 থেকে 34%। এই রেঞ্জটা থাকে, বিভিন্ন ক্লাইমেটোলজিস্ট বিভিন্ন ভাগে একে এক্সপ্লেন করেছেন। তো রেঞ্জটা সাধারণত 30 থেকে 34-এর মধ্যে থাকে, কিন্তু যদি কোনো সংখ্যা থাকে শুধু 34 বা 30, তাহলে কিন্তু অবশ্যই তোমরা 34 করবে। নেক্সট এখানে তোমাদের একটা টেবিলে সব ডিটেলসগুলো দেওয়া আছে যে কোন ফিচার্সটা কোনটা কত পার্সেন্ট রিফ্লেক্ট করে, সেটা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি বলেছে না, জেরোফাইট সহ্য করতে পারে এবং এর বিরুদ্ধে দাঁড়াতে পারে। অর্থাৎ জেরোফাইট জাতীয় উদ্ভিদ, বায়োলজি ক্লাইমেটোলজিস্ট যদিও, কিন্তু বায়োলজির পার্ট এটা। কি বলেছে, উচ্চ তাপমাত্রা, তীব্র ঠান্ডা, আর্দ্রতা এবং খরা পরিস্থিতি। জেরোফাইট কোনটা সহ্য করতে পারে? শুষ্ক এবং শুষ্ক জলবায়ুতে, অ্যারিড এবং সেমি অ্যারিড রিজিয়নে বেঁচে থাকার জন্য অভিজিৎ, অর্থাৎ খরা পরিস্থিতি শোষণ করতে পারে। এবার তোমাদের কারো কারো মনে হতে পারে যে স্যার এটা হাই টেম্পারেচার হলো না কেন? এখানে তোমাকে কিন্তু পুরো অপশানটা এক্সপ্লেন করেনি। হাই টেম্পারেচার মরু অঞ্চলে দেখা যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হয় না, এইরকম একটা পরিবেশেই কিন্তু জেরোফাইট জন্মায়। কিন্তু খরা পরিস্থিতি সব থেকে বেশি ভালো করে এক্সপ্লেন করছে, কারণ খরা হওয়া মানে কি, সেখানে বৃষ্টিপাতও হবে না, টেম্পারেচারও অনেক হাই হবে, সেই জন্য এখানে ঘ হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 27 কি বলেছে, যদি সূর্যের উচ্চতা হ্রাস পায় তাহলে অ্যালবেডো হবে, অর্থাৎ অ্যালবেডোর পরিমাণ হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো সূর্যের উচ্চতা হ্রাসের সঙ্গে আমরা দেখিনি অ্যালবেডোর কী সম্পর্ক। সূর্যের উচ্চতা বেশি হলে রশ্মি প্রায় লম্বভাবে পড়ে, বেশি শক্তি শোষিত হয়, ফলে অ্যালবেডো কম হবে। আবার সূর্যের উচ্চতা কম হলে রশ্মি তির্যকভাবে পড়ে, প্রতিফলন বেশি হয়, অ্যালবেডো বাড়ে। তো সূর্যের উচ্চতা হ্রাস পেলে অ্যালবেডো বৃদ্ধি পাবে। একটা ছবির মাধ্যমে বিষয়টা আরো আমরা সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ছবিটাতে আমরা এর আগে একটা জিনিস জানতে হবে, হরাইজন বা দিগন্ত রেখা। এখানে ধরো এটা আমার বাড়ি, আমি যদি ফাঁকা মাঠে দাঁড়াই তাহলে আমি চারপাশের কোনো ফাঁকা মাঠে দাঁড়ালে দেখবে চারপাশের আকাশটা যেন আমার কোথায় এসে মিলে গেছে, মাটির সঙ্গে মিলে গেছে। ওই যে লাইনটা, সেই লাইন বরাবর যদি আমরা একটা ইমাজিনারি লাইন টানি তাহলে যেটা পাই সেটাকে আমরা বলি দিগন্ত রেখা। অ্যাকচুয়ালি সূর্যের উচ্চতা মেজারমেন্ট করা হয় ওই দিগন্ত রেখা থেকে কতটা দূরে রয়েছে। যদি দিগন্ত রেখা থেকে সব থেকে বেশি কখন থাকে, যখন আমার মাথার উপরে আসে,
তাহলে তখন তাকে আমরা বলবো সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। আর দিগন্ত রেখা থেকে যদি এইখানে থাকে তাহলে আমি বলবো যে সূর্য কম উচ্চতা রয়েছে। আর আমরা জানি যে সূর্য যদি তির্যকভাবে কোথাও এসে পড়ে তাহলে সেখানে রিফ্লেকশন বেশি হয়, কিন্তু যদি সোজাসুজি থাকে তাহলে সব থেকে বেশি অ্যাবজর্পশন হয়। তো তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে যে সূর্যের উচ্চতা যদি হ্রাস পায় তাহলে অ্যালবেডো বৃদ্ধি পাবে। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে না বায়ুমণ্ডলে ওজোন গঠনের সাথে সম্পর্কিত কোনটা? অক্সিজেন দ্বারা ইউভি রে শোষণ, প্রচুর পরিমাণে আলোক রাসায়নিক বিক্রিয়া, অক্সিজেন গ্যাসের বিয়োজন, ওপরের সমস্তগুলি। তো আমরা যদি অ্যান্সার দেখি তাহলে কিন্তু পাবো ওপরের সমস্তগুলি। এবার কিভাবে ঘটছে দেখো, অর্থাৎ ডি হবে অ্যান্সার। কিভাবে ঘটছে দেখো, প্রথমে কি হয়, অক্সিজেন অণু অর্থাৎ O2 ইউভি রশ্মিকে শোষণ করে O2 কিসে ভেঙে যায়, O প্লাস ও অক্সিজেন পরমাণুতে, অর্থাৎ দুটো অক্সিজেনের পরমাণুতে অক্সিজেন অণুটা ভেঙে যায়। এবার এই মুক্ত অক্সিজেন পরমাণু O2-র সাথে যুক্ত হয়, তখন কি করে O3 উৎপন্ন করে, অর্থাৎ O2 প্লাস আরেকটা অক্সিজেনের পরমাণু সেটা যুক্ত হয়ে O3 গঠন করে। এই যে প্রক্রিয়ায় এই অক্সিজেন অণুর সঙ্গে আরেকটা অক্সিজেনের পরমাণু যুক্ত হয় তাকে বলা হয় ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। সূর্যের অতীত সৌরশক্তির কারণে এটা ঘটে থাকে। সুতরাং আমরা তিনটে যে উপরের অপশান দেখলাম, আলোক রশ্মি দ্বারা শোষণ, তারপর তার বিক্রিয়া এবং অক্সিজেন অণুর বিয়োজন, সবগুলোই কিন্তু ঘটে থাকে ওজোন গ্যাসের সঙ্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি বলেছে, তালিকা দিয়েছে মিলিয়ে দেখতে বলেছে। তালিকা 1 এখানে কতগুলো লোকাল উইন্ডের নাম দিয়েছে এবং সেগুলো কোথায় প্রবাহিত হয় সেটা দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে। আরও অসংখ্য লোকাল উইন্ড আছে, ভারতবর্ষে অনেকগুলো আছে, সেগুলো সবগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে। সেটা কোনটা শীতল, কোনটা ঠান্ডা বা কোনটা উষ্ণ, সেগুলো দেখে রাখতে হবে। তাহলে তালিকা 1-এ কী রয়েছে, চিনুক, খতে রয়েছে ফোন, গতে রয়েছে সিরক্ষ, ঘতে রয়েছে মিস্ট্রাল। চিনুক আমরা এটা মনে রাখবে, চিনুক প্রভাবিত হয় আমাদের চিনুক আল্পস পর্বত এবং মূলত আল্পস হবে না, এটা রকি পার্বত্য অঞ্চল হবে। চিনুক প্রভাবিত হয় রকি পার্বত্য অঞ্চলে, কিন্তু যদি এখানে রকি নেই, কিন্তু দেখো এখানে অপশনটা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাথুরে পাহাড় রকিজ, এই অংশটাকে আমরা মনে রাখবে। ফোন কোথায় প্রবাহিত হয়, আল্পসের দক্ষিণ ঢালে পাওয়া উষ্ণ ও শুকনো বায়ু, সুতরাং অপশান 4। আর সিরক্ষ হচ্ছে উত্তর আফ্রিকার বায়ু, আর মিস্ট্রাল হচ্ছে আল্পসের উত্তর ঢালে প্রবাহিত বায়ু। এবার এর মধ্যে কোনটা উষ্ণ আর শুষ্ক সেটা এখানে মধ্যে দেওয়া আছে, দেখে নেবে। এর মধ্যে একমাত্র মিস্ট্রাল হচ্ছে কি ফ্রান্সের দক্ষিণে বয়ে আসা ঠান্ডা ও শুষ্ক বায়ু, আর সবগুলো কিন্তু গরম এবং শুষ্ক বায়ু। মিস্ট্রালটা মনে রাখবে শীতল বায়ু। নেক্সট কোশ্চেন নাম্বার 30তে কি বলেছে, ভারতীয় মৌসুমী বায়ু বিকল্পগুলি দেখো। ভারতীয় অঞ্চলে কেবল পশ্চিমে জোট বা জেট স্ট্রিম বিদ্যমান থাকে, অর্থাৎ ভারতীয় মৌসুমী বায়ু যখন মনসুন সিজন হয় তখন কোনগুলো থাকে। ভিতরে রয়েছে ভারতীয় অঞ্চলে কেবল ইন্টারট্রপিক্যাল জেট স্ট্রিম বা ট্রপিক্যাল জেট স্ট্রিম বিদ্যমান থাকে। ভারতীয় অঞ্চলে পশ্চিমাঞ্চলে বা পূর্বাঞ্চলে উভয় জেট স্ট্রিম বিদ্যমান থাকে। আর ডি বলেছে পশ্চিমাঞ্চলে ও পূর্বাঞ্চলীয় উভয় জেট স্ট্রিম অদৃশ্য হয়ে যায়। দেখো ভারতীয় মৌসুমী বায়ুকে প্রভাবিত করে দুটো জেট স্ট্রিম, একটা হচ্ছে ওয়েস্টার্লি জেট আর একটা হচ্ছে টপিক্যাল ইস্টার্লি জেট। তো এই যে অদৃশ্য হয়ে যায় দুটো জেট স্ট্রিমই, এটা ভুল, কারণ দুটো জেট স্ট্রিমের একটা থাকে। পশ্চিমাঞ্চলে পূর্বাঞ্চল উভয় জেট স্ট্রিম বিদ্যমান থাকে মনসুনের সময় না, শুধুমাত্র এই ট্রপিক্যাল ইস্টার্লি জেটটা বিদ্যমান থাকে, যেটা আবার পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। জেট স্ট্রিম নর্মালি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, কিন্তু এই ট্রপিক্যাল ইস্টার্লি জেট পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় হিমালয়ের দক্ষিণে অবস্থান করে যখন মনসুন থাকে। আবার যখন শীতকাল আসে অর্থাৎ পশ্চিম ভারতে যখন শুষ্ক থাকে তখন সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট সেটা আবার হিমালয়ের এটা যদি তোমরা হিমালয় ধরে নাও, সাবট্রপিক্যাল জেট এই দিক থেকে প্রবাহিত হয় মনসুনের সময়, আর ট্রপিক্যাল ইস্টার্লি জেট এই অংশ দিয়ে প্রবাহিত হয় হিমালয়ের ঠিক দক্ষিণ দিক। এটা হচ্ছে বর্ষাকালে। আর যখন শীতকাল চলে আসে তখন এই ট্রপিক্যাল ইস্টার্লি জেটটা অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হয়ে এই সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটটা তখন হিমালয়ের এই অংশ দিয়ে প্রবাহিত হয়, ফলে ভারতবর্ষের মধ্যভাগে উচ্চচাপ বা হাই প্রেসার বিরাজ করে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভারতীয় অঞ্চলে কেবল ট্রপিক্যাল ইস্টার্লি জোট বিদ্যমান থাকে।
নেক্সট 31 খামসিন, একই রকমভাবে লোকাল উইন্ড থেকে এসেছে। খামসিন হচ্ছিল খুবই উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ, যেটা উত্তর আফ্রিকায় প্রবাহিত হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বায়ু সিরোক্কর সাথে সাথে। নেক্সট কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, নিম্নলিখিত কোন অঞ্চলে খুব বেশি বৃষ্টিপাত হয় না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা? দক্ষিণ পশ্চিম মৌসুমী দ্বারা বৃষ্টিপাত হয় না তামিলনাড়ু উপকূল, মহারাষ্ট্র, ছোটনাগপুর মালভূমি, পূর্ব হিমালয়। এদের মধ্যে সবগুলোতেই হয়, শুধুমাত্র ক বা তামিলনাড়ুর উপকূল বাদে। কারণ তামিলনাড়ু উপকূলে আমরা জানি যে শীতকালে যে দুবার বৃষ্টিপাত হয়, তার কারণটা হচ্ছে কি তামিলনাড়ুটা হচ্ছে আমাদের বৃষ্টি ছায়া অঞ্চলের মধ্যে পড়ে। আর পূর্ব হিমালয় তো সব থেকে বেশি বৃষ্টিপাত, অর্থাৎ এই অংশটাতে মেঘালয় রয়েছে মৌসিনরাম, দক্ষিণ পূর্বের মৌসুমী বা দক্ষিণ পশ্চিম মৌসুমীর আরবীয় বঙ্গোপসাগরীয় শাখাটা এই অংশে ঢোকে। আর এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের তামিলনাড়ুর উপকূল, যেটা বৃষ্টি ছায়া অঞ্চল। আরেকটা রয়েছে এইখানে এই গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের এই অংশটাতে। এই দুটো বৃষ্টি ছায়া অঞ্চল আমরা দেখতে পাই, আর পুরোটা জুড়ে আমাদের সবথেকে বৃষ্টি প্রবাহিত হয়। এই ছবিটা থেকে বুঝতে পারবে, এবং সাথে সাথে এখানে এক্সপ্লেনেশনগুলোও দেওয়া আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 33 বলেছে, উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি? এসএলএসটি 2016 সালে এসেছে। উত্তর পশ্চিম ভারত বলেছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। শীতকালীন বলেছে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ, পশ্চিমী ঝামেলা। এটার জন্য অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান 4, পশ্চিমী ঝামেলা। তো দেখো, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থাকে তখন বায়ুগুলো এই দিক থেকে প্রবাহিত হয়, আর যখন শীতকাল থাকে তখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু এই দিক থেকে প্রবাহিত হয়। ঠিক এই সময় আমাদের এই অঞ্চলটা জুড়ে একটা বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা বলি পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে আমাদের ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয়। সেটা মূলত কি, সেটা হচ্ছে ভূমধ্যসাগর থেকে উৎপত্তি লাভ করে একটা বায়ু, যেটা ভূমধ্যসাগর থেকে ভারতবর্ষের এই অংশে প্রবেশ করে, যার প্রভাবে শীতকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিঘ্নিত হয় এবং মেঘলা নিম্নচাপ সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, ইনসোলেশন রেফার্স টু, অর্থাৎ ইনসোলেশন বলতে আমরা কি বুঝি? ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ, আর্থস রোটেশন পৃথিবীর ঘূর্ণন, বায়ুমণ্ডলের চাপ এবং বায়ুর গতি। অপশান এ এখানে দেওয়াই আছে, ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন। এটা কি? এটার কিছুই নয়, সূর্য থেকে যে সৌরশক্তি আছে তার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়। সেই 200 কোটি ভাগের 1 ভাগ যেটা পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, প্রতি একক এলাকায় সূর্যরশ্মি যে পরিমাণ পৌঁছয় তাকেই আমরা কি বলি? ইনসোলেশন। সেটা কিসে পরিমাপ করা হয়? ওয়াট পার মিটার স্কোয়ারে। তো এটা যদি দেখি আমরা কোন অঞ্চলে সব থেকে বেশি হয়, দেখো সূর্যই কি আমাদের ইনসোলেশন রিলেটেড আরও কিছু ইনফরমেশন একটু দেখো। সূর্যই হচ্ছে মূল ইনসোলেশনের একক। ম্যাক্সিমাম ইনসোলেশন হয় ক্রান্তীয় অঞ্চলে, কর্কট ও মকরক্রান্তি রেখায় সর্বাধিক ইনসোলেশন হয়। তো কেন হয় এটা বলো তো? আমরা সাধারণত কি জানি যে সূর্য যেখানে লম্বভাবে কিরণ দেয় সেখানেই তো সৌরশক্তি বেশি হবে। আর কোথায় দেয়? ইকুয়েটোরিয়াল অঞ্চল 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি এই অংশটাতে। কিন্তু এই অংশের আরেকটা বৈশিষ্ট্য আছে যে এখানে প্রত্যেক দিন বিকেলের দিকে বৃষ্টিপাত হয়, অর্থাৎ ক্লাউড কভার থাকে। তো ক্লাউড কভার থাকার কারণে সৌরশক্তি এসে প্রতিফলিত হয়ে ফিরে চলে যায় অ্যালবেডো রূপে। ফলে ইকুয়েটোরিয়াল অঞ্চলে ইনসোলেশনের পরিমাণ সব থেকে বেশি না হয়ে কর্কট ও মকরক্রান্তি অঞ্চলের দিকে বেশি হয়। মিনিমাম ইনসোলেশন হয় মেরু অঞ্চলে। এবং যে উপাদানগুলো ইনসোলেশনকে প্রভাবিত করে সেগুলো হচ্ছে সূর্যের কোণ, সূর্যালোকের সময়কাল, পৃথিবীর দূরত্ব, বায়ুমণ্ডলের অবস্থা, মেঘে আছে কিনা সেই বিষয়গুলো এগুলো দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 35 কি বলছে, থান্ডারস্টর্ম আর অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ থান্ডারস্টর্ম যেটা লোকালি ইন্ডিউস সাইক্লোন বলে সেইটা কি রিলেটেড, কার সঙ্গে রিলেটেড? স্ট্যাটাস ক্লাউড, কিউমুলোনিম্বাস ক্লাউড, সিরাস ক্লাউড, অল্ট্রোটাটাস ক্লাউড। অর্থাৎ ক্লাউডের সঙ্গে কোনটা? আমরা সকলেই জানি, ছোটোবেলা থেকে পড়ে এসেছি কিউমুলোনিম্বাস মেঘ। অর্থাৎ যখন দেখবে গ্রীষ্মকালে ওই যে কালবৈশাখী হয়, তো সেই সময় হঠাৎ করে দেখবে কোনো অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে বিশাল কুণ্ডলিকা আকারে একদম ঘন কালো মেঘ তৈরি হয়, যেটাকে আমরা বলি কিউমুলোনিম্বাস মেঘ। এই কিউমুলোনিম্বাস মেঘ থান্ডারস্টর্মের সঙ্গে রিলেটেড। তো এখানে তোমাদের আমি থান্ডারস্টর্ম আর সাইক্লোনের মধ্যে বেসিক ডিফারেন্সটা জেনে নাও, এটা খুব জানা জরুরি। থান্ডারস্টর্ম কি না, এটা হচ্ছে লোকালি তৈরি, খুব অল্প অঞ্চলের মধ্যে হয়, শর্ট ডিউরেশন, শর্ট টার্ম উইথ থান্ডার। থান্ডার মানে হচ্ছে শব্দ, আর লাইটনিং মানে বিদ্যুৎ, বজ্র বিদ্যুৎ সহ হয়। হেভি রেন হয়, সামটাইমস হেল অর্থাৎ তুষার শিলাবৃষ্টি হয়। আর সাইক্লোন কি হচ্ছে, লার্জ লো প্রেশার এরিয়া সিস্টেম উইথ অর্গানাইজড উইন্ড স্পাইরালিং ইনওয়ার্ড, অর্থাৎ সাইক্লোন যেটা ট্রপিক্যাল সাইক্লোন হয় যেখানে সার্কুলার ওয়েতে ঘুরতে থাকে এবং কভার কী করে থাউজেন্ডস অফ কিমি,
কয়েক হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে থাকে, পুরো বে অফ বেঙ্গল জুড়ে বা কয়েকটা রাজ্য জুড়ে কিন্তু হয়। এর আয়তন তুলনামূলকভাবে কম হয়, মাত্র কয়েক আওয়ার বা খুব বেশি হলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার বেশি এরা স্থায়ী হয় না থান্ডারস্টর্ম, কিন্তু সাইক্লোন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। কারণগুলো দেখে নেবে, ইন্টেন্স হিটিং, খুব তাপমাত্রা বেড়ে গেলে হয়, ওয়ার্ম ওশান কারেন্ট, যেটা দেখো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা পড়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সাইক্লোন সৃষ্টি হওয়ার জন্য আদর্শ একটা টেম্পারেচার। আর দরকার হচ্ছে কোরিওলিস ফোর্স, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। তার কারণেই তো ইকুয়েটোরিয়াল অঞ্চলে এই সাইক্লোনগুলো সৃষ্টি হয় না, তার কারণ ইকুয়েটোরিয়ায় আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস ফোর্স থাকে 0, যার কারণে নিরক্ষরেখা থেকে একটু দূরে সৃষ্টি হয়। 36 কি বলেছে না, থর্নথ্রেড স্কিম অফ ফোকাস অন, থর্নথ্রেডের স্কিম কিসের উপর ফোকাস করে? ভেজিটেশন টাইপ, রেনফল ব্যালেন্স অ্যান্ড এভাপোরেশন, এয়ার মাস এবং প্রেসার বেল্ট, কোনটার ওপর থর্নথ্রেডের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন ডিপেন্ড করে? আমাদের দুটো ক্লাইমেটিক ক্লাসিফিকেশন রয়েছে, থর্নথ্রেড আর কোপেন। এই দুটোর প্রত্যেকটার সিম্বল কি রিপ্রেজেন্ট করে সেগুলো আমাদের ভালো করে দেখে রাখতে হবে। থর্নথ্রেড দেখো মূলত পোটেনশিয়াল ইভাপোরেশন বা পিইটি এবং বৃষ্টিপাতের ভারসাম্যের উপর ডিপেন্ড করে। পোটেনশিয়াল ইভাপোরেশন বিষয়টা কি? এটা কিছু নয়, বাষ্পীভবন এবং ট্রান্সপিরেশন, অর্থাৎ উদ্ভিদের দ্বারা যে বাষ্পটা জলে বায়ুমণ্ডলে ছাড়া হয়, যে জলীয় বাষ্পটা, সেটা আর ইভাপোরেশন বাষ্পীভবন সরাসরি সৌরশক্তির দ্বারা যেটা বাষ্পীভূত হয়, তো তার মিলিত সফল হচ্ছে কি পোটেনশিয়াল ইভাপোরেশন। তো সেটার এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে তিনি দিয়েছিলেন। কত সালে দিয়েছিলেন? 1948-এ। পরবর্তীকালে তার যে মানে এই পোটেনশিয়াল ইভাপোরেশন কথাটা দিয়েছিলেন বা কনসেপ্টটা দিয়েছিলেন, বইটার নাম কি? অ্যান অ্যাপ্রোচ টুয়ার্ডস রেশনাল ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট, জিওগ্রাফিক্যাল রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে 1945 সালে দ্য ওয়াটার ব্যালেন্স 1955-এ তিনি আরেকটা বই লিখেছিলেন, যেখানে একই বিষয়গুলোকে আলোচনা করেছিলেন। নেক্সট আমরা চলে আসছি 37। কি বলেছে না, বায়ুমণ্ডলের সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের কত শতাংশ? এসএলএসটি 2016 এসেছে। 21, 17, 34, 14, অর্থাৎ বায়ুমণ্ডল শোষণ করে, যেটা বিকিরিত হয়ে যাচ্ছে বায়ুমণ্ডল তার কত পার্সেন্ট শোষণ করে? সেটা হচ্ছে 17%। এটা আমরা এই বিষয়টা আমরা শেষের দিকে 40 নম্বর কোশ্চেনে গিয়ে দেখবো, সেখানে আরও একটু ডিটেলসে আলোচনা করবো কতটা কি আছে। হিট বাজেট রিলেটেড একটা কোশ্চেন রয়েছে, সেটা দেখো। নেক্সট 38 কি বলেছে, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে সবচেয়ে শক্তিশালী বাতাস কোথায় পাওয়া যায়? ট্রপিক্যাল সাইক্লোন থেকে কোশ্চেনটা এসেছে। এই ট্রপিক্যাল সাইক্লোনের বিষয়গুলো আমাদের জানতে হবে, তার স্ট্রাকচার কি সেগুলো দেখে রাখতে হবে। এক, ক হচ্ছে ঘূর্ণিঝড়, খ হচ্ছে ঘূর্ণিঝড়ের সর্পিলাকার ব্যান্ড, ঘূর্ণিঝড়ের চোখের প্রাচীর, পূর্ব তরঙ্গ। পূর্ব তরঙ্গ বিষয়টা কোনো কিছুই নয়, এটা মনে রাখবে যে ঘূর্ণিঝড়ের চোখের প্রাচীর সেই অংশেই কিন্তু সব থেকে বেশি শক্তিশালী বাতাস পাওয়া যায়। এটার একটা ট্রপিক্যাল সাইক্লোনের ছবি, হ্যারিকেনের একটা ছবি। আই অফ সাইক্লোন কোনটা? এই অংশটা আই অফ সাইক্লোন। এখানে কি থাকে না, এখানে কখনোই কিন্তু কোনো রূপ বায়ু প্রবাহিত হয়, এটা শান্ত অবস্থায় থাকে। এটা আমরা সকালেই জানি যে এই অংশটা শান্ত অবস্থায় থাকে, আর এর সাইড বরাবর যে ওয়ালটা থাকে তাকেই আমরা বলি আই অফ প্রাচীর। এই অংশে প্রচুর পরিমাণে দ্রুতগতির বাতাস পাওয়া যায় এবং বৃষ্টিপাতও হয়। তারপরে হচ্ছে সর্পিলাকার ব্যান্ড অর্থাৎ স্পাইরাল ব্যান্ড, তারপরে হচ্ছে রোটেশন সাইকেল। এর স্টেজেসগুলো আমাদের জানতে হবে, কতগুলো স্টেজেস রয়েছে আমি পরে এখানে দিয়েছি তোমাদের, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, সিকোয়েন্সিয়ালি দিতে পারে বা যে কোনো একটা বৈশিষ্ট্য দিতে পারে। তার প্রথমেই থাকে আই অফ সাইক্লোন, তারপর থাকে আই ওয়াল, তারপর থাকে সর্পিলাকার ব্যান্ড, তারপর আউটফ্লো এবং শেষে থাকে লো ক্লাউড কভার জোন, অর্থাৎ যেখানে একদম ক্লাউডের পরিমাণ কম থাকে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়। নেক্সট 39 কি বলেছে, অ্যান্টি সাইক্লোন ব্রিং। অ্যান্টি সাইক্লোন কি নিয়ে আসে? ফেয়ার ওয়েদার বা সুন্দর আবহাওয়া, রেন বা বৃষ্টি, স্টর্ম বা ঝড়, কুয়াশা। তো অ্যান্টি সাইক্লোন হচ্ছে সাইক্লোনের ঠিক বিপরীত, যেটা কিন্তু নিয়ে আসে কাকে? সুন্দর আবহাওয়াকে নিয়ে আসে। এরা আরও বৈশিষ্ট্যগুলো দেখো, পরিষ্কার আকাশ থাকে, বৃষ্টি হয় না, আবহাওয়া খুব শুষ্ক শান্ত হয়। সাধারণত অ্যান্টি সাইক্লোন গ্রীষ্মে গরম, শুষ্ক এবং শীতে ঠান্ডা ও শুষ্ক অবস্থা তৈরি করে। এর সঙ্গে সঙ্গে একটা বিষয় এখানে দেখে রাখো, এই এখান থেকে কোশ্চেন আসে যে সাইক্লোন এবং অ্যান্টি সাইক্লোন কোন দিকে ঘোরে? নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সাইক্লোন ঘোরে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে, এই নর্দার্ন হেমিস্ফিয়ার। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে সাইক্লোন কী করে? ঘড়ির কাঁটার দিকে ঘোরে। এইটা মনে রাখবে, তাহলে একটা মনে রাখলে পরেরটা মনে রাখবে। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে সাইক্লোন করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে অ্যান্টি সাইক্লোন কী হবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই যে দেখো এইদিকে ঘুরছে। আর একই রকম সাউদার্ন হেমিস্ফিয়ারে
যদি সাইক্লোন ঘোরে ঘড়ির কাঁটার দিকে তাহলে অ্যান্টিসাইক্লোন ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখান থেকেও অনেক সময় বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসেছে, সেজন্য আমি এটা তোমাদের দিলাম। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40 কি বলেছে, টর্নেডো হলো, অর্থাৎ টর্নেডো বলতে আমরা কি বুঝি? ক্রান্তীয় ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ, মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদ এবং ঝড়ের চক্ষু। টর্নেডো কিন্তু আমাদের জানতে হবে যে ক্রান্তীয় ঘূর্ণবাদও নয়, প্রতিভ ঘূর্ণবাদও নয়, মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদ। তো একটু আগেই আমরা টর্নেডোর ডিফারেন্স এবং সাইক্লোনের মধ্যে ডিফারেন্স পড়ে গেলাম। তো সেই থান্ডারস্টর্ম, টর্নেডো হচ্ছে ওয়ান টাইপ অফ থান্ডারস্টর্ম। এটা কোথায় দেখতে পাই আমরা? এটা মূলত আমেরিকার মধ্যবর্তী অংশগুলোতে দেখা যায়। তো ট্রপিক্যাল সাইক্লোন মূলত উষ্ণ সমুদ্রের উপর সৃষ্টি হয়। বড় ঘূর্ণিঝড় অ্যান্টিসাইক্লোন উচ্চচাপ অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে। মিড ল্যাটিটিউড বা মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদে যেখানে আমরা দেখতে পাই এই টর্নেডোগুলো। আর আই অফ সাইক্লোন তো কিছুক্ষণ এই পড়লাম, ঝড়ের চক্ষু, যেখানে শান্ত আবহাওয়া বিরাজ করে। এখানে কতগুলো ঘূর্ণিঝড় এবং তাদের বলতে পারো নাম এবং কোথায় কোন নামে ডাকা হয় সেটা এখানে দিয়েছি, এটা তোমরা একটু দেখে নেবে, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 41, পসিবল কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং ইজ ওশান অ্যাসিডিফিকেশান ডিউ টু, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি বলেছে যে সমুদ্রের অ্যাসিডিফিকেশান বা সমুদ্রের অম্লতা বৃদ্ধি, সেটা কি কারণে হয়? গভীরতা বৃদ্ধির কারণে, ডিক্রিজ স্যালিনিটি লবণতা বৃদ্ধি কমার কারণে, ইনক্রিজ CO2 অ্যাবজর্পশন কার্বন ডাইঅক্সাইডের শোষণের কারণে, আর লেস ওয়েভ বা কম তরঙ্গের কারণে। অ্যাকচুয়ালি সের অ্যান্সার হয়ে যাবে ডি, CO2 অ্যাবজর্পশনের কারণে। কি করে অ্যাবজর্ব করে দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়ে। তার ফলে কি হয়, সমুদ্রের ওই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড একটা বড় অংশ শোষণ করে নেয়। শোষণ করে কি করে, ও কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে মিশে H2 আর CO2 মিশে H2CO3 উৎপন্ন করে, যেটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। অ্যাসিড মানেই টক, তো টক হওয়ার কারণে সমুদ্রের pH এর পরিমাণ কমে যায়। আর আমরা pH স্কেল থেকে পড়েছি যে pH এর মান যদি 7-এর কম হয় তাহলে সেটাকে আমরা কি বলি, অ্যাসিডিটি, আর যদি 7-এর বেশি হয় তখন তাকে আমরা বলি অ্যালকালিটি বা ক্ষারকীয়তা, আর 7 হলে তাকে আমরা বলি নর্মাল। তো যার কারণে এই কার্বনিক অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কি হয়, সমুদ্রের pH এর কমে গিয়ে সমুদ্রের অ্যাসিডিফিকেশান হয়, এবং তার ফলে প্রবাল প্রাচীর, শামুক, ঝিনুক তাদের ক্যালসিয়াম কার্বনেটের গঠন ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট 42, এবং এটাই আমাদের লাস্ট, কিন্তু এটা ডিটেলসে অনেকটা আলোচনা করেছি, এটা একটু দেখো। কি বলেছে, আগত সৌর বিকিরণ ও নির্গত স্থানীয় বিকিরণের মধ্যে ভারসাম্যকে কি বলে? অর্থাৎ যেটা ইনকামিং সোলার রেডিয়েশন আসছে আর যেটা ফিরে যাচ্ছে তার যে ব্যালেন্স, তাকে আমরা কি বলি? অ্যালবেডো, গ্রিনহাউস প্রভাব, গ্লোবাল হিট বাজেট, তাপ সঞ্চালন। অপশান সি, গ্লোবাল হিট বাজেট। তো কীভাবে হচ্ছে দেখো, বিষয়টা আমরা একটু আরও ডিটেলসে জানবো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। হিট ব্যালেন্স আমি এখানে তোমাদের দিয়েছি যে ইনকামিং সোলার রেডিয়েশন যেটা আসে তার লেন্থ কত হয়, 0.2 থেকে 0.4 মাইক্রোমিটার, এবং তার মধ্যে কিছুটা আবার, অর্থাৎ যেটাকে যদি আমরা 100% ধরে নিই, তার 30 to 34%, এখানে অ্যাকর্ডিং টু ক্রিসফিল্ড এটা তিনি অ্যালবেডোকে 30% বলেছেন। সেই 30% কী করে, সৌরশক্তি, আগত সৌরশক্তি সরাসরি আবার মহাশূন্যে ফিরে চলে যায়, যেটা পৃথিবীর বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠকে কোনোভাবেই উত্তপ্ত করে না, তাকেই আমরা কি বলছি, অ্যালবেডো। বাকি যে 70% থাকে সেটাকে আমরা বলছি কার্যকারী সৌর বিকিরণ, বা যেটা আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করে। এখানে তার পার্সেন্টেজগুলো দেওয়া আছে, তোমরা এটাকে স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ হিসেবে ধরে নিতে পারো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে, অর্থাৎ এগুলো বিভিন্ন ক্লাইমেটোলজিস্ট অনুসারে চেঞ্জ হয়, তো সেই অনুসারে চেঞ্জ আছে, কিন্তু তোমরা একটু এখানে এটাই ফলো করবে, এটা সব থেকে স্ট্যান্ডার্ড। নেক্সট এখানে তোমাদের আউটগোয়িং রেডিয়েশন যেটা যায় 70%, 0.4 থেকে 100 মাইক্রোমিটারের মধ্যে, তারও পার্সেন্টেজটা দেওয়া আছে, কীভাবে যাচ্ছে, কোন ক্ষেত্রে যাচ্ছে, এটা একটু দেখে নিও এবং ভ্যালুগুলো মনে রাখবে। এখানে আমি তোমাদের একটা ছবি দিয়েছি, ওই ভ্যালুর উপরে ভিত্তি করে যে কীভাবে ফিরে যাচ্ছে এবং কোনোভাবে অ্যাবজর্ব হচ্ছে। এটা যদি না বুঝতে পারো তাহলে তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারো হিট বাজেট রিলেটেড, তাহলে সেখানে খুব সুন্দর করে বুঝতে পারবে। সেখানে হয়তো ওই পার্সেন্টেজগুলো একটু চেঞ্জ আছে, কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট আমি যেটা বলার সেটা হচ্ছে ল্যাটিটিউডিনাল বা লংগিটিউডিনাল হিট বাজেট, বা একটা হরাইজন্টাল হিট বাজেট হয়, যেটাকে আমরা বলি অনুভূমিক তাপ সমন্বয়। সেটা দেখো এইভাবে হয় যে নিরক্ষীয় অঞ্চল থেকে হিট বা তাপ মেরু অঞ্চলের দিকে যায়, আর মেরু অঞ্চল থেকে ঠান্ডা বা শীতলতাটা নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। এইভাবে সমগ্র পৃথিবী জুড়ে কি হয়, তাপের একটা ভারসাম্য বজায় থাকে। তো সেই প্রসেসটাকে আমরা বলি ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্স। তো এর ক্ষেত্রে যে দুজন মূলত এই হিটগুলোকে ট্রান্সফার করে সেটা হচ্ছে ওশান কারেন্ট এবং এয়ার মাস। এই দুটো অপশান খুব গুরুত্বপূর্ণ এই ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্সের ক্ষেত্রে।
ওকে, তাহলে আপাতত এখানেই আমাদের এই 40টা প্রশ্ন আলোচনা শেষ হলো ক্লাইমেট থেকে। আশা করি এর মধ্যে থেকেই তোমাদের প্রয়োজনীয় পরীক্ষার জন্য প্রিপারেশান হয়ে যাবে এবং কোশ্চেনগুলো পেয়ে যেতে পারো। তো থ্যাংক ইউ সকলকে দেখার জন্য, এবং আমার চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখো, এবং তোমরা দেখেছো তার থেকে খুব ভালো রেসপন্সও পেয়েছি আমি। তো সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।